যদি কেউ একটু দয়া করে লিখলেও হবে। ধন্যবাদ হাফিজ ভাই, আপনাকে অনেক সুন্দর করে রেসপন্স করার জন্য। এবং সব থেকে বড় যে ব্যাপার, আহ, আজকে আমরা বেশ কিছু সিরিয়াস টপিক নিয়ে কথা বলবো। আই হোপ সকলের জন্য বোধগম্য হবে। এবং আমি মনে করি যে আমাদের এখানকার কাজের এনভায়রনমেন্ট এবং পরিবেশ আরো সুন্দর করতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকলের স্বতঃস্ফূর্ত চিন্তা চেতনা এবং স্বচ্ছ সাবলীল মানসিকতা থাকা খুব গুরুত্বপূর্ণ, এমনটাই সবাই আহ, রাখবে এই প্রত্যাশায় ব্যক্ত করছি। যাই হোক, আমি আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে একটা মেসেজ করার চেষ্টা করছি। ভদ্রলোক আসলেই আমরা আমাদের শো শুরু করব। হ্যাঁ, এটা সত্য, হয়তো অনেকের এখানে লেখার পারমিশন আপাতত নাই, পোস্ট পারমিশন নাই এবং অনেক কিছুই নাই, আহ, যা হয়তো আপাতত রেস্ট্রিক্টেড করা হয়েছে। তবে তারপরেও আশা করা যায় যে সবকিছুই ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে আমার জায়গা থেকে। এবং ওই যে কথাটা বললাম না, যে সকলের আহ স্বচ্ছ মানসিকতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দিন শেষে আহ আমরা এখানে আসলে একটা পরিবার। তো কে কোথায় থেকে বিলং করছি, এটা ডাজন্ট ম্যাটার। তবে আমাদের পরিচয়টা হয়েছে কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। তো কাজটাই মুখ্য বিষয়। এখানে ব্যক্তিগত কোনো সম্পর্কের আহ, জায়গা না তৈরি হোক, বা ব্যক্তিগত প্রবলেম নিয়ে কেউ উদ্বিগ্ন না হোক, এবং ব্যক্তিগত আহ, মত মানে যে ব্যাপার স্যাপার গুলো থাকে যে এখানে, এগুলোকে প্রকাশ না করাটাই আসলে বুদ্ধিমানের কাজ। কারণ কাজের জায়গায় কাজটাকেই হচ্ছে প্রায়োরিটি দেওয়া গুরুত্বপূর্ণ। এবং কাজের ব্যাপার নিয়ে আপনারা চুলচেরা বিশ্লেষণ করেন, কাজের ব্যাপার নিয়ে হাজারো কথা বলেন, কাজের ব্যাপার নিয়ে হচ্ছে মত প্রকাশ করেন। এটাই তো গ্রহণযোগ্য হওয়া উচিত। আমার জায়গা থেকে আমি বললাম, হয়তো তারপরেও মতভেদ থাকবে। তবে আহ, আমি প্রফেশনাল জায়গা থেকে আর কি বলেছি। কেউ যদি দুঃখ পান, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা একটু অপেক্ষা করি আমাদের প্রতিষ্ঠাতার জন্য। আশা করা যায় ভদ্রলোক যুক্ত হলে আমরা আমাদের আমাদের আজকের সাপ্তাহিক হ্যাংআউট শুরু হয়ে যাবে। ১৫৭তম সাপ্তাহিক হ্যাংআউট। আচ্ছা, আপনাদেরকে কিন্তু লেখার পারমিশন দিয়ে দিয়েছে এখানে ডিসকর্ডে। তবে এমন কোনো কিছু লিখবেন না যা এখানকার এনভায়রনমেন্ট খারাপ করে। ঠিক আছে? বি প্রফেশনাল। আমরা আসলে বাঙালিরা যে পাত্রে খাই সে পাত্রেই সেট করি। আমাদের এই স্বভাবটা সেই পূর্বপুরুষ থেকে আছে, যা আমাদের ভিতরে এখনো লালিত হয়, যেটা থেকে আমরা এখনো বের হতে পারি না। তো এটা কোনোভাবেই কাম্য না।
আচ্ছা, হ্যাংআউট পার্টিসিপেন্টে যারা অংশগ্রহণ করতে চান, আশা করা যায় সেখানেও আপনাদের অ্যাক্সেস দেওয়া হয়েছে সম্ভবত। আপনারা চাইলে সেখানে নাম ড্রপ করতে পারেন। যারা ইতিমধ্যে করেছেন করেছেন, যারা এখনো করেননি তারা চাইলে করতে পারেন। আচ্ছা, আপনারা কি হ্যাংআউট পার্টিসিপেন্ট চ্যানেলে অংশগ্রহণ করতে পারছেন? Thank you so much, Dada. General chat is now understood. Okay. আচ্ছা, আমাদের প্রতিষ্ঠাতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং সবথেকে আনন্দের সংবাদ সেটা হচ্ছে জেনারেল চ্যাটে কিন্তু সবাইকে আবারও অ্যাক্সেস দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি আপনাদের, আহ, আমাদের সবার আবেগের জায়গা হচ্ছে এবিবি। তবে ওই যে বললাম না একটু আগে যে কথাটা বললাম, কাজের জায়গায় কোনো পরিমাণ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা যাবে না। এখানে সবার পরিচয় হয়েছে কাজের মাধ্যমে, যে উই আর ব্লগার, ঠিক আছে? বাট ব্লগার ঠিক আছে, স্বাধীন চেতা ব্লগার হলেও আমরা একটা ভাষাভিত্তিক বা একটা কমিউনিটি, একটা সংগঠনের হয়ে কাজ করছি, বা একটা কাজের জায়গা এটা, যেটা একদম লাইক অফিসের মতো। সেখানে কিছু কোড অফ কন্ডাক্ট থাকবে, সেখানে কিছু আচরণ বিধি থাকবে, সেখানে কিছু নিয়ম নীতি থাকবে। তো সেই জায়গাটা থেকে যদি আমার কথা, পেশাদারিত্বের কথায় যদি বলতে হয়, যে চেইন ইন কমান্ড যে ব্যাপারটা থাকে, সেখানে আসলে এখানে অনেক ধরনের মানুষ থাকে, অনেক ধরনের মতামতের মানুষ থাকে, অনেক ধরনের চিন্তা চেতনার মানুষ থাকে। তো আপনার ব্যক্তি জীবনের চিন্তা চেতনা, পার্সোনাল জীবনের চিন্তা চেতনা, ইটস আপ টু ইউ, সেটা আপনার ব্যক্তি জীবনের। সেটা এখানে আসলে এইভাবে কোনো কিছু করাই আমার মনে হয় না ঠিক হবে। তো আপনারা কাজ নিয়ে কথা বলেন, কাজের প্রেক্ষিতে কথা বলেন, কাজ নিয়ে আরো চুলচেরা বিশ্লেষণ করেন। এটাই তো গ্রহণযোগ্য হওয়া উচিত। যখনই কোনো আহ, পারিপার্শ্বিক অবস্থার কথা নিয়ে বলবেন, তখনই একজনের সঙ্গে একজনের কন্ট্রোভার্সি হবে, মতামত মিলবে না। দিন শেষে এগুলোই তো হবে ভাই, ঠিক না? আর এগুলোর সমাধান তো আমরা দিতে পারবো না, এগুলোর সমাধান আমাদের কারো কাছেই নাই। তো আই হোপ আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং যেহেতু সবাই এখানে শিক্ষিত মানুষ, সবাই যথেষ্ট ম্যাচিউরড, আমি মনে করি যে হচ্ছে সবাই সবার স্বতঃস্ফূর্ত এবং সাবলীল মানসিকতাটা এখানে, আহ, আহ, যেটাকে বলে কি বলবো, যেটা সেই মানসিকতাটা এখানে হচ্ছে প্লে করবেন, রোলটা প্লে করবেন। আই হোপ সবাই সবার ইমপ্রেশনটা ধরে রাখবেন, গুড ভাইবসটা ধরে রাখবেন, এবং সবার সঙ্গে সম্প্রীতি বজায় রাখবেন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। কোনো পরিমাণ বিশৃঙ্খলাকে আমরা কিন্তু কোনো অবস্থাতেই গ্রহণ করব না। আমি আবারও বলছি আমার জায়গা থেকে, মানে আমার দৃষ্টি থেকে। আর আই হোপ ধীরে ধীরে আরো সবকিছু স্বাভাবিক হয়ে আসবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, আর কোনো কথা বাড়াতে চাই না। আমরা আমাদের অফিসিয়াল সাপ্তাহিক হ্যাংআউট ১৫৭তম পর্বের একদম সন্নিকটে দাঁড়িয়ে আছি। আহ আমরা শুরুতেই চলে যাবো আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। একদম লাউড অ্যান্ড ক্লিয়ার ভাই।
থ্যাংক ইউ সো মাচ হাফিজুল্লাহ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আমি উইংক্লেস দাদার সঙ্গে একটু আগে কথা বলার চেষ্টা করছিলাম। দাদা সম্ভবত বাহিরে আছে। তারপরেও দাদা যদি আসে, সেটা অবশ্যই দাদা তার জায়গা থেকে কথা বলবে। তো আমরা তার পরবর্তীতে চলে যাব। দেখার চেষ্টা করছি আমাদের স্বাগতা দিদিভাই আছে কিনা। স্বাগতা দিদিভাইও মিসিং। তো যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার ম্যাম। আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো, আমাদের এখানে চ্যাট করার ক্ষেত্রে কিংবা পোস্ট করার ক্ষেত্রে, যেহেতু পোস্টের বিষয়টা এখনো কোনো ঘোষণা দেওয়া হয় না, ওইটা আমি আপাতত না বলে আমি এখানে চ্যাটের ক্ষেত্রে বলি। আহ আমি একটু উদাহরণ দিই। এখানে লাস্ট মেসেজটা দেখতেছি শামসুন নাহার আপুর। তো ধরুন যে আমি একটা আপুকে আক্রমণাত্মক কোনো কথা বললাম, সেটা যে কোনো বিষয়ে হোক, অর্থাৎ আমাদের কমিউনিটির নীতিমালার সাথে যাচ্ছে না এরকম একটা আক্রমণাত্মক কথা আমি বললাম, কিন্তু আপুর এটা দায়িত্ব হবে, অর্থাৎ এখানে আমি যাকে আক্রমণাত্মক কথা বলবো তার দায়িত্ব হবে ওই কথাটাকে সম্পূর্ণভাবে স্কিপ করে যাওয়া। ঠিক আছে? কারণ আমরা আসলে দেখেছি, এবং এরকম একটা সিদ্ধান্ত আসার জন্য আসলে যথেষ্ট কারণ ছিল। অহেতুক এরকম একটা সিদ্ধান্তে আমাদের ফাউন্ডার কখনোই আসেন না, আমরা কখনোই এই ধরনের সিদ্ধান্তে আসি না। তো আপনারা যদি নিজেদের অবস্থানটা ধরে রাখতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নিরুপায়, কারণ আপনাদের দায়িত্বটা আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা যখন সামলাতে পারবো না, তখন একটাই রাস্তা খালি থাকে, সেটা হচ্ছে আর কেউ থাকবে না এখানে। এটাই একমাত্র রাস্তা খালি থাকে। হ্যাঁ, তো এটা আসলে অনেক বেশি সচেতন থাকতে হবে। আপনারা কোনোভাবেই কমিউনিটি নীতিমালাটা দরকার হলে আরেকবার পড়ে আসেন সবাই। নীতিমালার বিরুদ্ধে একটা ওয়ার্ড, মানে একেবারে আমি কিভাবে বলবো, একটা সরেও সরেও আপনারা লিখবেন না। যদি লিখেন, তাহলে সরাসরি ভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এবং কঠোর পদক্ষেপ মানে ব্যান করা। এটার উপরে আর কিছু নাই আপাতত আমাদের এখানে, তো আমরা ওইটাই মেনে চলবো। এবং এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো পরিবেশে রাখার, এবং এরপরেও যদি আমরা না পারি, তাহলে এটা আসলে আমাদেরই ব্যর্থতা হয়। হ্যাঁ, তো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। কোনোভাবেই কমিউনিটি নীতিমালার সাথে যাচ্ছে না এরকম একটা কথা এক লাইনও বলবেন না। আমি জানি না এর চেয়ে বেশি কিভাবে বিশ্লেষণ করা যায় কাউকে। আমার দ্বারা যতটুকু সম্ভব বিশ্লেষণ করা আমি করলাম, বাকিটা আপনাদের হাতে। ঠিক আছে? আর কমিউনিটির এবার যদি অ্যাক্টিভিটিস নিয়ে বলি, তাহলে আমার আন্ডার এবার বেশিরভাগ ইউজার অ্যাক্টিভ ছিল না। যারা ছিল ওনারা সুপার অ্যাক্টিভ লিস্টে যাবেন, এবং এটাই বলার ছিল। ভাই, তেমন আর কিছু বলার নাই। থ্যাংক ইউ সো মাচ নয়ন ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার যাব আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন, বলতে না বলতে আমাদের দাদা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমাদের সকলের প্রিয় উইংক্লেস ভাইয়ের কাছে। উইংক্লেস ভাই, এই সময়টা আপনার। তানজিরা ম্যাম, শুধু লন্ডন থেকে আপনার একটু মানে ভয়েস শোনার মতো মনে হয় অবস্থা এই প্রথম আমার হলো। যাই হোক, আপনার মাইক্রোফোনটা ওপেন আছে তানজিরা ম্যাম। হ্যালো। হ্যাঁ জি দাদা, কেমন আছেন? বেশ পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, এই আছি মোটামুটি। আপনাদের কি অবস্থা ওদিকে? আহ, আহ, দাদা, আমরা কেমন আছি এটা আসলে বলতে পারবো না। মোটামুটি ভালোই আছি, তবে আমরা আমরা সম্পূর্ণভাবে ফোকাস করতে হচ্ছে এবিবির দিকে এবং কাজের দিকে। এটাই এখন আমাদের সংকল্প এবং এটাই আমাদের ব্রত। হ্যাঁ, হ্যাঁ। অ্যাক্টিভিস্ট নিয়ে আসলে তেমন একটা কিছু বলার নেই এই মুহূর্তে। সবকিছুই সব দিক থেকে বিচার বিবেচনা করে মোটামুটি ঠিকই আছে সবকিছু। আর সুপার অ্যাক্টিভ লিস্টটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। আমি ওটা আহ, একটু বাকি আছে করতে, ওটা করে দিয়ে দিচ্ছি একটু করে। দাদা, আপনি এমনিতে ভালো আর আছেন তো? আর যেটা বললো কমিউনিটির পরিবেশ যাতে সবকিছু ঠিক থাকে সেইভাবে সবকিছু নিয়ম কানুন মেনে চলবেন, যাতে আমাদের কোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য না হতে হয়। সবকিছু নিয়ম কানুন মেনে। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। হুম, ঠিক।
তো এবার আমরা যাব আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, এই সময়টা আপনার। আহ, ধন্যবাদ শুভ ভাই। আমার কথা শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার। আচ্ছা, কমিউনিটির ব্যাপারে আমার কাছে আজকে তেমন কোনো কথা নেই। কমিউনিটির পরিবেশ গত 2 উইকের আমার রিপোর্ট দেখছিলাম, তার থেকে বেশ অনেকটাই ভালো। আর পাওয়ার অফ কন্টেস্টেও তো এবার খুব সীমিত সংখ্যক কিছু ইউজারের এন্ট্রি নিয়ে আমি রেজাল্টটা পাবলিশ করছি। যাই হোক, কমিউনিটির আমাদের দেশের অবস্থা যদি ভালো হয়, দাদা সিদ্ধান্ত আবার আনরেস্ট্রিক্টেড করে যদি দেয়, তাহলে তো আপনারা অবশ্যই ব্যাক করবেন। আশা করি দ্রুতই সবকিছু সমাধান হয়ে যাবে। তবে আমি কমিউনিটির বাইরে দুটো কথা বলবো, যেটা এই সময়ে সবচেয়ে বেশি উপযুক্ত বলে আমি মনে করতেছি। সেটা হচ্ছে, আমাদের দেশের অবস্থা আসলে এখন খুবই খারাপ, সেটা আপনিও জানেন, আমিও জানি। এখন সমাধান রাষ্ট্রের দিকে চেয়ে থাকার থেকে নিজে কিছু একটা করার চেষ্টা করা অধিক শ্রেয় আমি মনে করি। আমি গত 2 দিন যাবৎ নিজের উদ্যোগে বেশ দৌড়াদৌড়ি করতেছি, বিভিন্ন জায়গার কিছু সমস্যার সমাধান নিয়ে, বিভিন্ন মহলে যে একটু কথা বলা, বিভিন্ন মানুষকে ম্যানেজ করা, সবকিছু নিয়ে আমার মতো আমার জায়গা থেকে আমি করতেছি। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষ বর্তমানে নিজের প্রতিবেশীকে সুরক্ষা দেওয়া নিজের দায়িত্ব বর্তমানে। যদিও এখন আমরা প্রত্যেকটা মানুষের রিস্কে রয়েছি, বিশেষ করে গতকালকে রাত্রে ঢাকা যা কিছু ঘটছে সেটা আপনারা দেখছেন সবাই। এখন এই এই ভয়ে আসলে বাংলাদেশের সবাই বর্তমানে। তো এরপরেও যতটুকু আসলে চেষ্টা করা যায়, নিজেরা একটু সচেষ্ট হন। আর বর্তমানে স্টুডেন্টদের উপর দায়িত্ব অনেক বেশি পড়ে গেছে, তাদের উচিত নিজেদের মতন করে উদ্যোগ গ্রহণ করে কিছু একটা করার। আমার আমার নিজ থেকে আমি অনেক কিছু করেছি, যেটা আমি পোস্টের আকারে, পোস্টের মাধ্যমে শেয়ারও করব। আপনাদেরও রিকোয়েস্ট থাকবে, নিজে সেফ থাকার চেষ্টা করুন, অপরকে সেফ রাখুন। আর প্রতিবাদী একটু মন মানসিকতা রাখুন, কারণ এখন দেশের খুব খারাপ অবস্থা যাচ্ছে। এই সময় আপনার আমার সবার আহ ভালো মন মানসিকতা, ভালো একটা প্রচেষ্টা খুবই দরকার। এটাই ছিল শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবং সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আহ, আহ, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন যে আসলে সেলফ ডিফেন্সটা এখন ভেরি ইম্পর্টেন্ট এই সময়ে। আর নিজেদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আহ, আজকে আমি যদি একটা মুক্ত গদ্য পাঠ করব বা আমার একটা লেখা পাঠ করবো, তখন হয়তো সেই লেখার মাঝে অনেক কিছুই আহ, বুঝতে পারবেন। তারপরেও আমি একটু কথা বলার চেষ্টা সেটা করছি। সেটা হচ্ছে, দেখুন, আমি যতটুকু বুঝি, আমি তো মানুষটা ছোট। সেটা হচ্ছে, আচ্ছা, আমার ছোট মাথায় যেটা খেলে, আচ্ছা, একটা রাষ্ট্রের প্রথম পরিচয় কি, প্রথম ও শেষ পরিচয় কি? সে স্বাধীন নাকি পরাধীন? ইয়েস, শ্যামসুন্দর, ধন্যবাদ আপনাকে। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ, ইটস নট এ ইম্পর্টেন্ট ইস্যু ফর আস। কারণ রাষ্ট্রের পরিচয় সে হচ্ছে স্বাধীন, আর এখানে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। এবং আমি মনে করি সেই জায়গাটা থেকে এই বর্তমান যে পরিস্থিতি, সেখানে আমাদের সবাইকে সবাইকে সবাইকেই হচ্ছে সবার নিজেদের জানমালের যে ব্যাপারটা থাকে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই যে সুমন ভাই কালকে রাত থেকে দৌড়াদৌড়ি করতেছে, কেন করতেছে জানেন? তার প্রতিবেশীদেরকে হচ্ছে সেভ করার জন্য। তারা এলাকা ভিত্তিক। তো আমি মনে করি এই আহ, সাম্প্রদায়িক সম্প্রীতিটাই হচ্ছে বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি মনে করি যে সকলের ভিতরে এই পজিটিভ মানসিকতা তৈরি হবে। আর স্বার্থান্বেষী মহল যেন কোনোভাবেই আপনাদের অকেজো মানে কেজো মস্তিষ্ক গুলোকে যেন অকেজো করতে না পারে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে আমার জায়গা থেকে। তো যাই হোক, আমি এবার চলে যাব আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। জি, ধন্যবাদ শুভ ভাই। ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আহ সাম্প্রদায়িক বিষয়গুলো নিয়ে আমি আর কিছু বলছি না, কারণ হচ্ছে আপনারা সবাই বলছেন। আমি এস্টিমেটের বিষয়ে কয়েকটা কথা বলছি, সবাই একটু স্পষ্ট যদি মনোযোগ দিয়ে শোনেন, এটা আপনাদের জন্য বেটার হবে না। আপনারা নিশ্চয়ই দেখছেন এস্টিমেটে রিসেন্ট কিছু বিশেষ করে মেবি এটা গত পরশু দিন থেকে কিছু চেঞ্জ এসছে, হ্যাঁ।
চেঞ্জটা হচ্ছে যে স্টিমিটকে মডার্নাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এটা আজ থেকে আরো 6 মাস আগে একটা প্রপোজাল ক্রিয়েট করা হয়েছিল, এবং ওটাই ছিল যে 2019 সালের পর ফার্স্ট প্রপোজাল, মানে হচ্ছে যেটা ডাও ফান্ড থেকে নিয়ে এটা অ্যাক্টিভ করা হয়েছে। এর আগে এস্টিমেটের যে প্রপোজাল গুলো ছিল, বিশেষ করে আমরা ওয়ালেটের কিছু চেঞ্জ দেখছি, এরপর হচ্ছে আমরা লোড ড্রাফট, মানে হচ্ছে ড্রাফট করে রাখা, এই জিনিসগুলো হচ্ছে এস্টিমেট ইনকর্পোরেশনের সরাসরি নিজস্ব অর্থায়নে এগুলো তৈরি করা হয়েছিল। মানে হচ্ছে যে এটা আপনাদেরকে আগেও বলেছি নিশ্চয় যে ওই যে আমাদেরকে ট্রন দেয় নাই, ট্রনের একটা নির্দিষ্ট অংশ কেটে ওইখান থেকে এই ডেভেলপমেন্ট গুলো করা হয়েছিল। কিন্তু বর্তমানে যে ডেভেলপমেন্টটা হচ্ছে কিংবা যে প্রপোজালটা চালু আছে স্টিমেটের মডার্নাইজ করার জন্য, মানে হচ্ছে estimate.com-টাকে, আহ, এটা হচ্ছে যে সম্পূর্ণ আমাদের টাকায়, মানে হচ্ছে ডাও ফান্ড থেকেই নিয়ে করা হচ্ছে। এটা কিন্তু কারো মানে কেউ ব্যক্তিগত ফান্ড থেকে করে নাই। হ্যাঁ, ওয়ান টাইপস হচ্ছে গভর্নেন্স অ্যাক্টিভ করে করা হচ্ছে, মানে হচ্ছে আমরা একটা প্রপোজাল ক্রিয়েট করা হয়েছে, তারপর হচ্ছে ওটাকে আমরা ভোট দিছি, মানে ওইখান থেকে প্রতিনিয়ত টাকা যাচ্ছে ওনার কাছে, উনি কাজগুলো করতেছেন। এবং মনিটরিং এর জন্য অবশ্যই আমাদের এখানে অনেক ডেভেলপার আছে যারা অনেক হায়ার লেভেলের, সবাই অবশ্যই যে ওগুলো মনিটরিং করতেছে যে ঠিকঠাক কাজটা হচ্ছে কিনা। আচ্ছা, আমি এই বিষয়ে কিছু কথা বলি। প্রথমত হচ্ছে যে এটা আপনারা জেনেছেন কিনা জানি না, তবু আমি বিস্তারিত বলছি। প্রপোজালটা আমি দিয়ে দিব এবং প্রপোজালের পোস্টটাও দিয়ে দিব, কারণ হচ্ছে আমি মনে করি এটা প্রত্যেক স্টিমিয়ানের জানা প্রয়োজন, কারণ টাকাটা কিন্তু এখান থেকেই পাচ্ছে ও। আমি প্রথমে একটা পোস্টের লিংক শেয়ার করতেছি, এটা কোথায় জেনারেলে শেয়ার করলে বেটার হবে। আচ্ছা, নাকি অ্যানাউন্সমেন্টে দিব? আচ্ছা, অ্যানাউন্সমেন্ট না, জেনারেলি দিই। হ্যাঁ, এটা ছিল ওর প্রপোজাল। দি গরিলা, ও একজন ডেভেলপার। ও প্রপোজালটা ক্রিয়েট করছে এবং হচ্ছে দাদার, বিশেষ করে দাদার সাপোর্টের কারণে এই প্রপোজালটা পাস হয়েছে। সত্যি বলতে এটা আমাদের সবচেয়ে বড় ছিল, অবদান ছিল। এস্টিমেটের এখন যে মডার্নাইজ দেখতেছেন, এটা সত্যি বলতে এটা আমরাই করে দিছি, এতটুকু আমার যেটা মনে হয়। কারণ আব্বু এবং দাদার যদি এই এটাতে ভোট না দিত, তাহলে কিন্তু ওর কাছে এস ভিডিও চাইতো না, এবং হচ্ছে যে ও প্রপোজাল ও এইটা করতো না। ঠিক আছে, এখন এখানে এটা ছিল পোস্ট, মানে হচ্ছে প্রপোজালের ইয়েটা। আর আপনারা প্রপোজাল কিভাবে বের করবেন, আপনারা যেহেতু এস্টিমেটে কাজ করেন, আপনাদের সকলের আসলে প্রপোজাল কিভাবে এস্টিমেটে বের করে জিনিসটা জানা প্রয়োজন। এটা এখানে গেলে আপনারা ইকো সিনথাইজার, একজন এস্টিমেটে উইটনেস, এই স্ল্যাশ প্রপোজালে গেলে আপনারা প্রপোজাল গুলো দেখতে পারেন। বর্তমানে দুইটা প্রপোজাল অ্যাক্টিভ আছে, একবার উপরে দেখবেন। একটা হচ্ছে যে রিটার্ন প্রপোজাল, এটা অনেক আগে থেকে অ্যাক্টিভ। আর একটা হচ্ছে দ্বিতীয়, যেটা মডার্নাইজ estimate.com ইন্টারফেস, এটা হচ্ছে যে এখন রিসেন্টলি অ্যাক্টিভ হয়েছে। এটা 1 বছর ধরে চলবে। একে কত টাকা দেওয়া হচ্ছে সে বিষয়ে একটু এস্টিমেট বলি আমি। প্রতিদিন ওকে 30 এসপিডি করে। বর্তমান যদি আমি এটা কিছুদিন আগে 4.5-5 ছিল, আমি এখন অ্যাভারেজ ধরেন 3 ধরলাম। হ্যাঁ, 3 হলে একে ডেইলি 90 ইউএসডি করে দেওয়া হচ্ছে। এরকম হচ্ছে 393 দিন ওকে দেওয়া হবে। আমি অ্যাভারেজ একটা ক্যালকুলেশন, বাংলা টাকায় ক্যালকুলেশন ধরলাম, ওকে 45 লক্ষ টাকার মতো দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই কাজ জন্য কিছুটাই কাজ হয়েছে, আরো অনেক কাজ হবে। হ্যাঁ, মানে ফুললি estimate.com-টাকে মডার্নাইজ একটা ইয়ে করা হবে আর কি। তো এটাই বলা ছিল। এই সকল খুঁটিনাটি বিষয়গুলো হয়তো বা আপনারা জানতে না, কিংবা অনেকে এই জিনিসগুলো বাইরে আসে না, এগুলো জানানোর প্রয়োজন। কারণ এস্টিমেটে কাজ করলে এই জিনিসগুলো জানলে আপনার এস্টিমেটের প্রতি আরো বেশি উৎসাহ হবেন। এটা এনশিওর করতে পারে ভবিষ্যতে এস্টিমেটটা আরো একটু মডার্নাইজ হবে, এটা শিওর। ধন্যবাদ। আচ্ছা, দাদা লিখছে আমি আর আব্বু চাইলে 5 মিলিয়ন এসবিডি মেরে দিতে পারতাম, বাট আমি কেমন তা তো জানেনি। কাউকেই এসবিডি লুট করতে দেব না। অনলি কাজ করে যদি কাজের পারিশ্রমিক দেব, সে লাখ হোক বা কোটি হোক। নিজেরাও কিছু নেব না এখান থেকে। সো আই হোপ আপনারা যারা ডেভেলপমেন্ট, যদি কারো সিএসসি ব্যাকগ্রাউন্ডের যদি স্টুডেন্ট হন, তাহলে এস্টিমেট নিয়ে যদি অদূর ভবিষ্যতে যদি কোনো ভালো চিন্তা ভাবনা করে রাখেন, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ভালো বেনিফিটেড হতে পারেন। এই যে দেখেন, এই গরিলা, এ কিন্তু হচ্ছে ব্লগার না, ঠিক আছে, ও হচ্ছে ডেভেলপার। ও একটা প্রপোজাল ক্রিয়েট করছে, যে কি করছে, যে গণতান্ত্রিক ভাবে যে এখানে একটা প্রপোজাল দিছে সব উইটনেস, মানে যখন যে বড় বড় হোয়েল ছিল তাদের কাছে একটা হচ্ছে উইটনেস বা হোয়েলদের কাছে একটা প্রপোজাল দিছে, যে হচ্ছে আমি এটার হচ্ছে এই সাইটটার আরো হচ্ছে প্রোগ্রেস করবো, মডার্নাইজ করবো। তো তো তারপর সবাই সেখানে সমর্থন জানাইছে। তারপরে হচ্ছে ডাও, ডাও এর তো মানে জানেন, ডিসেন্ট্রালাইজ অটোনমাস
অর্গানাইজেশন। তো সেখান থেকে দাদা, ছোট দাদা, সরি উইঙ্কলেস, আপনার মাইক্রোফোনটা হচ্ছে ওপেন আছে। উইঙ্কলেস ভাই, আপনার মাইক্রোফোনটা ওপেন আছে। আচ্ছা, সেখান থেকে কিন্তু ওই ব্যক্তি কিন্তু পারিশ্রমিক পাচ্ছে। সে যে কাজ করছে প্রতিনিয়ত, তার কাজের কিন্তু পারিশ্রমিক পাচ্ছে। তো দিন যদি $90 করে পায়, তাহলে আরিফ ভাই যেটা বললো, হিউজ মানি, হিউজ। তো যারা ডেভেলপিং কাজ টুকটাক জানেন বা হচ্ছে এটা নিয়ে অদূর ভবিষ্যতে আরো চিন্তা করছেন, তারা কিন্তু আহ, এই ধরনের কাজের দিকে একটু নিজেকে কিন্তু কনসেন্ট্রেট করতে পারেন। আচ্ছা, তো কাজের কথায় আসি। তো আমার জায়গা থেকে আমার কথা, যদি প্রফেশনাল কথাই বলি, সেটা হচ্ছে, আমি আবারও বলবো ভাই সবার কাছে, যেহেতু সবাই শুনছেন, ওই জায়গাটা থেকে বলবো যে হচ্ছে, কোথা থেকে যেন নয়েজ আসছে। আচ্ছা, প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি শুরু হওয়ার সময় কথাটা বলেছিলাম, সেটা হচ্ছে, দেখুন এখানে আমাদের হচ্ছে পরিচয়টা কিভাবে হয়েছে, সকলের সঙ্গে সকলের কাজের মাধ্যমে। ঠিক আছে, এখানে আমাদের সবার সঙ্গে সবার পরিচয় হয়েছে কাজের মাধ্যমে। তো কাজটাকে নিয়েই আমরা একটু বিচার বিশ্লেষণ করি, কাজ নিয়েই কথা বলি। কাজের বাইরে গিয়ে এই ফালতু পেঁচাল, কারোর সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, কে কোন অবস্থার ভিতরে আছি না আছি। ভাই, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ঝামেলার ভিতরে আছে ভাই, প্রত্যেকটা মানুষ ঝামেলার ভিতরে আছে। মানে এটা দিন শেষে কেউ মানে অস্বীকার করতে পারবে না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ঝামেলার ভিতরে আছে। তো আমার মনে হয় যে ঝামেলা থাকবেই, জীবনে সমস্যা থাকবেই, আর এই সমস্যাগুলো সমাধান করার আমি আপনি কেউ না। তবে হ্যাঁ, আমরা পজিটিভ একটা মেন্টালিটি রাখতে পারি। সেখানে যদি সকলের স্বতঃস্ফূর্ত মনোভাব থাকে, তাহলে হয়তো অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব। তবে কাজের জায়গা থেকে, কাজের জায়গা থেকে কাজের কিছু কোড অফ কন্ডাক্ট থাকে, সেই নিয়ম কানুন গুলো আমরা মেনে চলি না কেন? তাহলেই তো হচ্ছে এই ধরনের আজকে যে ঘটনাগুলো ঘটলো, মানে লাস্ট 3 বছরে কিন্তু আমার দেখা মতে কখনোই কিন্তু এইভাবে গণহারে কিন্তু এই ধরনের কঠোর সিদ্ধান্তের দিকে কখনো আমাদের প্রতিষ্ঠাতা যায়নি। তো আশা করা যায় এখনো সবকিছু হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করছে, যে আপনারা আসলে কেমন রোল এখানে প্লে করবেন। যদি পজিটিভ রোল প্লে করেন, আই হোপ, আমি মনে করি যে সেই জায়গা থেকে সবার জন্য ভাগ্য সুপ্রসন্ন হবে। হয়তো আমরা আবারও এই কমিউনিটিটাকে প্রাণবন্ত করতে পারবো। হয়তো আবারও আমাদের আহ, মানে হচ্ছে এগিয়ে যাওয়াটা আরো সতেজ হবে। দিন শেষে যদি জীবন জীবিকার কথাই বলি, কারণ এটা এখান থেকে কিন্তু আমাদের অর্থনীতির একটা সাপোর্ট আসতেছে। আপনারা যে যেভাবেই দেখেন না কেন, কম হোক বেশি হোক, অর্থনীতিতে একটা কিন্তু সাপোর্ট আসতেছে। তো এই কাজের জায়গায় এসে যদি এই অপ্রীতিকর যে ব্যাপারগুলো থাকে বা সমসাময়িক ইস্যু, এগুলো নিয়ে যদি মানে একদম জগা খিচুড়ি বানিয়ে ফেলি, তো ব্যাপারটা কিন্তু আসলে একটু মানে দুঃখজনক হয়ে যায়। তো ব্যক্তি জীবনে আপনার আশেপাশে কি হচ্ছে, এটা আপনি নিজে সচেতন হন, নিজের জায়গা থেকে যতটুকু করার করেন। তবে এই জায়গাটাকে কুলুষিত করেন না, এতটুকুই বলার। আর যদি টুইটার অফ দ্য উইকের কথা বলি, এক্স অফ দ্য উইকের কথা যদি বলি, সেটা বলবো যে হ্যাঁ, এটা সমসাময়িক সময়ের হয়তো ইস্যুর কারণে বা কমিউনিটি থেকে রেস্ট্রিক্টেড করা হয়েছে, যার কারণে হয়তো সদস্য সংখ্যা আগের থেকে অনেক কম ছিল, সক্রিয় সদস্য সংখ্যা। এবং সেখানে পোস্ট সাবমিশনের যে ব্যাপারটা থাকে, পোস্ট প্রমোশন, সেটার সংখ্যাও খুব কম ছিল। তবে তারপরেও সব দিক বিচার বিশ্লেষণ করে আহ, আমাদের মাহফুজুর ভাইকে হচ্ছে সপ্তাহের জন্য টুইটার অফ দ্য উইক করা হয়েছে, যা ইতিমধ্যে আপনারা দাদার পোস্টের মাধ্যমে দেখেছেন। তো আমি বলবো যে সবার মানসিকতা সতেজ এবং ফ্রেশ রাখুন। আমরা বিশ্বাস করি যে সবকিছু আবারও স্বাভাবিক হবে এবং আপনারা আবারও কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তো যাই হোক, আমি আর কথা না বাড়াই, এবার চলে যাব আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে। ধন্যবাদ শুভ ভাই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? পরিষ্কার ভাই।
আচ্ছা, আমি প্রথমে কিছু কথা বলতে চাই। আসলে বর্তমানে আমরা সবাই একটু বিপদের মধ্যেই আছি। তো সব অ্যাডমিন ভাই বোনেরা যেসব কথা বলেন, এসব আমরা সকলেই মেনে চলার চেষ্টা করব। এটা কাজের জায়গা, আনন্দের জায়গা। শুধুমাত্র আমরা সেগুলোই করব। এবং আমি সবাইকে অনুরোধ করব, আমার বাংলা ব্লগ কমিউনিটির যে গাইডলাইন্স রয়েছে, সেই পোস্টটা আবারও সবাই একটু ভালোভাবে পড়ে নেবেন। এ সপ্তাহে লেভেল 3-এ যারা ছিল তাদেরকে লেভেল 4-এ ক্লাস করানোর জন্য পাঠানো হয়েছে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে লেভেল 4-এর ক্লাস নেওয়া হবে। আর লেভেল 3-এ ক্লাস নেওয়ার মতো এখন কেউ নেই। আর যারা রয়েছেন তারা ভাইবা দিয়ে পরীক্ষা দেওয়ার অপেক্ষা করছেন। আর কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই। এই সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন, অ্যাক্টিভিটিস একটু কম ছিল, আবার কারো কারো অ্যাক্টিভিটিস মোটামুটি ঠিক ছিল। তারপরেও বানানের ক্ষেত্রে আহ, টুকটাক ভুল ছিল। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকেই আমরা আপভোট দেওয়ার চেষ্টা করি। এটা অনেক ভালো একটা জিনিস। সবাই অ্যাপ্রিসিয়েট করবেন অন্যান্যদের কাজগুলোকে। তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপভোট দিতে গিয়ে যাতে কেউ ডাউন ভোট দিয়ে না দেয়। ঠিক আছে? এবার কমেন্ট মনিটরিং চেক করতে গিয়ে এরকম দেখেছি যে অনেকেই আপভোটের জায়গায় ডাউন ভোট দিয়েছে, পরে আবার ক্যান্সেল করে আবার আপভোট দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়গুলো একটু সাবধানে করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ। এবার যাবো আমাদের সকলের প্রিয় রূপক ভাইয়ের কাছে। রূপক ভাই, এই সময়টা আপনার। রূপক ভাই, ইসলাম ভাই, রূপক ভাই কি আছে? তবে দেখছি আমি রূপক আচ্ছা, ভাইকে দেখছি না ভাই। আচ্ছা, আপনি একটু যোগাযোগ করার চেষ্টা করেন। ঠিক আছে। আচ্ছা, এবার ডাকছি আমাদের সকলের প্রিয় কিংপুরস ভাইকে। কিংপুরস ভাই, এই সময়টা আপনার। শুভদা শুভদা আমার কথা শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার ভাই। আহ, নমস্কার সবাইকে। এই সপ্তাহে তো মূলত বলার মতন বিশেষ কিছু নেই, কারণ আগের সপ্তাহে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, সেটা মানে 2 সপ্তাহ টানা চলেছে। তো আহ, আশা করছি যে কমিউনিটির পরিস্থিতি যদি কিছুটা স্বাভাবিক হয় বা কিছুটা যদি স্বাভাবিকের দিকে যায়, তাহলে ভাইভা লেভেল 1-এরটা নিয়ে নিতে পারবো। আর যথারীতি টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট নিয়ে তো সেটাই বলার যে, তো কারোর তো অ্যাক্টিভিটিস ঠিক নেই, তো তাদেরকে নিয়ে আর কি বলবো, যে যদি চালু হয়, পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে আপনাদের কাছে অনুরোধ বা বলি যে আপনাদের বলবো অ্যাক্টিভিটিস ঠিকঠাক রাখার। হ্যাঁ, আর আশা করছি আপনারা সবাই মানে বর্তমান পরিস্থিতিতে অনেক, তো যেমন আছে ভালো আছেন, উম, বা সাবধান থাকুন, আর এটাই কামনা করবো। এটাই তো ছিল শুভদা, আর তো বলার মতো। আর আহ, ধ- আজকে মানে কন্টেস্টের রেজাল্টটা আজকে ইয়ে করা। ঠিক আছে। ধন্যবাদ কিংপুরস ভাই, আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথা শেয়ার করার জন্য। তো এবার যাবো আমাদের সকলের প্রিয় তানজিরা ম্যামের কাছে। তানজিরা ম্যাম লিখে কিছু জানানোর চেষ্টা করবে। তানজিরা ম্যাম, এই সময়টা আপনার। তেমন কিছুই বলার নেই, সকলকেই অলরেডি বলেছেন কমিউনিটি নিয়ে। কমিউনিটির এই সকল বিষয়গুলো সকলেই খেয়াল রাখবেন, সকলেই সাবধানে থাকুন। ধন্যবাদ ম্যাম। দিন শেষে আসলে সবার কথা এই একই, যে হচ্ছে আচ্ছা, ও ওনার মোবাইল সকালবেলা হারাইছে, এটা একটা শুনছি। থ্যাংক ইউ সো মাচ তানিয়া ম্যাম। আচ্ছা, যাই হোক, এমার্জেন্সি, কাজে বাইরে গেছে, ওনার কাছে মোবাইল নেই। ওকে, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ তানিয়া ম্যাম, ব্যাপারটা এনশিওর করার জন্য। আচ্ছা, আমাদের মাঝে কিন্তু আমাদের সকলের প্রিয় স্বাগতা দিদি ভাই আসছে। দিদি ভাইয়ের কাছ থেকে দুটো কথা শুনবো। দিদি ভাই, যদি একটু কথা বলতেন, মানে যদি সুযোগ হয় আর কি, যদি সম্ভব হয়, সুযোগ এবং সম্ভব।
শোনা যাচ্ছে? জি দিদি ভাই, একদম বেশ পরিষ্কার। কেমন আছেন আপনি? আছি মোটামুটি। আহ, সেভাবে আজকে কিছু বলার নেই, যেহেতু এখন সবকিছু রেস্ট্রিক্টেড অবস্থায় রয়েছে, তাই আজকে আর অ্যাক্টিভিটিস নিয়ে কিছু বলছি না। আর দ্রুত ওপার বাংলার সকল পরিস্থিতি ঠিক হয়ে যাক, এটাই আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ দিদি ভাই আপনাকে অনেক সুন্দর করে কথা বলার জন্য, এবং আপনার সময়টাও ভালো কাটুক এমনটা প্রত্যাশা ব্যক্ত করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু একদম হচ্ছে প্রথম পর্বের যে কথোপকথনগুলো থাকে আমাদের, তার কিন্তু একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আর এবার চলে যাব হচ্ছে দ্বিতীয় সেগমেন্টে, যেখানে প্রফেশনাল এবং প্রমোশনাল কথাগুলো থাকে, সেটা বলার চেষ্টা করছি। যারা গেস্ট ব্লগার আছেন, আশা করা যায় সবকিছু দ্রুতই খুলে যাবে। সবার আগে যে কাজটা করতে হবে সেটা আমার বাংলা ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে। দেন তারপরে কিন্তু হচ্ছে আমাদের উইটনেস আছে। আচ্ছা, আমাদের উইটনেসের এখন পজিশন কত বলেন তো? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ তিতাস ম্যাম। ওকে, আমাদের উইটনেসকে ভোট দিতে হবে, এবং সঙ্গে আহ, অবশ্যই প্রক্সি যে অ্যাকাউন্ট থাকে, প্রক্সি ভোট, সেটা কিন্তু কোন অ্যাকাউন্টটাকে সেট করতে হবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক ট্যালেন্টেড। আর্মি, ইয়েস। আচ্ছা, ওকে, ইতিমধ্যেই কিন্তু আমরা সুপার অ্যাক্টিভ লিস্টের ব্যাপারটা কিন্তু হাতে পেয়ে গিয়েছি। আহ, একটু আগে হচ্ছে উইংক্লেস দা যেটা বলছিল, সেটা কিন্তু করে দিয়েছে। আর দেখুন, সেটা হচ্ছে আমাদের দুটো কিন্তু হচ্ছে ডেলিগেশন সার্ভিস প্রজেক্ট আছে, সেটা কিন্তু সকলেই অবগত। প্রথমটা হচ্ছে হিরোইজম, আর দ্বিতীয়টা হচ্ছে এবিবি কিউরেশন। এবিবি কিউরেশন। তো আইডিয়াল এসপি ফেলে না রেখে চেষ্টা করবেন দুটোতেই হচ্ছে ডেলিগেশন দেওয়ার জন্য। এতে আসলে আপনাদেরই লাভ। যত বেশি ডেলিগেশন করবেন তত বেশি হচ্ছে আপভোট পাবেন, এবং হিরোইজম থেকে কিন্তু কিউরেশন রেওয়ার্ড পাবেন। আর একটা হচ্ছে সুখবর, সেটা হচ্ছে অবশ্যই আপনারা যখন এবিবিতে পোস্ট করবেন, ফিরবেন যখন, তখন কিন্তু হচ্ছে আমাদের কিন্তু বোনাস ভোটটা কিন্তু চালু হয়ে যাবে। এবং ইতিমধ্যেই যে 96 ঘন্টার যে পিরিয়ডটা ছিল, ডিউরেশন পিরিয়ডটা, এটা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তো আশা করা যায় আহ, যখন অবশ্যই পোস্ট করার সুযোগ হবে তখন কিন্তু এই সাপোর্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটাও কিন্তু বেশ ভালো। তো আপনাদের আইডিয়াল এসপি ফেলে না রেখে যার যতটুকু আছে, বিশেষ করে 300 400 400 করলে কিন্তু হচ্ছে বোনাস সাপোর্টটা পাওয়া যায় এবিবি কিউরেশনে। আর 500 এসপি হচ্ছে ডেলিগেশন যদি আপনি হচ্ছে হিরোইজমে করেন, তাহলে কিন্তু হচ্ছে ডেইলি একটা করে জিসি সাপোর্ট পাবেন, আর একটা হচ্ছে উইকলি কিন্তু কিউরেশন রেওয়ার্ড পাবেন। আচ্ছা, এই সাপোর্ট গুলো কি আপনারা এতদিন পেয়েছেন? 800 দিয়ে কি আমি ডাবল বোনাস পাবো? হাফিজ ভাই, আপনি বোনাস পাইতে গেলে আহ, আরো বাড়াতে হবে। মানে এটা মানে হচ্ছে আনকাউন্টেবল, মানে হিসাবের বাইরে, যত মন চায়। আচ্ছা, আপনারা কি আমাদের সার্ভিস গুলো থেকে প্রতিনিয়ত বেনিফিটেড হচ্ছেন? যদি একটু লিখতেন দয়া করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর অবশ্যই বলছি যারা নতুন ইউজার আছেন, বিশেষ করে এবিবি স্কুলের ইউজার আছেন, তাদেরকে বলছি অবশ্যই কিন্তু এবিবি স্কুলকে কিন্তু 5% বেনিফিশিয়ারি দিতে হবে, এবং সঙ্গে সকলের জন্য ম্যান্ডেটরি, সকল ইউজারের জন্য ম্যান্ডেটরি 10% সাইফক্সকে বেনিফিশিয়ারি দেওয়া। আর এবিবি চ্যারিটির যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে বুধবারের দিন করে কিন্তু আমি একটা অ্যানাউন্সমেন্ট দেই। এই সপ্তাহে দেইনি, মূলত এই সপ্তাহ হচ্ছে
যেহেতু সবকিছু আন্ডার রেস্ট্রিকশন ছিল, যার কারণে আমি হয়তো দেইনি, তবে আগামী সপ্তাহ থেকে এটা কন্টিনিউয়াসলি আবারও শুরু হবে। সেটা হচ্ছে যা যতটুকু সামর্থ্য আছে এবিবি চ্যারিটিতে হচ্ছে ডোনেশন দিবেন, সেটা হচ্ছে প্রত্যেক বুধবারের দিন করে। আর চাইলে পোস্টের মাধ্যমে আপনারা বেনিফিশিয়ারি দিতে পারেন। আর নতুন যারা আছে তাদেরকে বলবো এবিবি পিন বোর্ডে যে পোস্টগুলো পিন করা আছে সেই পোস্টগুলোর দিকে একটু নজর রাখার জন্য, কেননা হচ্ছে সেখান থেকে আপনারা এখানকার কমিউনিটি যে এনভায়রনমেন্টটা এটা বুঝতে আরো আপনাদের জন্য সুযোগ সুবিধা হবে। আর ফিচার্ড পোস্ট নিয়ে যদি বলতে চাই তাহলে হচ্ছে আপনাদের পোস্টগুলোকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু হচ্ছে ফিচার্ড করা হয়, কেননা তাতে যেন আপনারা একটু বাড়তি সাপোর্ট পান, ইনকামটাও যেন একটু বাড়তি হয়, এদিকটাকে খেয়াল করেই কিন্তু এটা করা হয়েছে। আর এবিবি ফান করে আর্ন করছেন আপনারাই কিন্তু করেন, ঠিক আছে? আমি যদি ভুল না বলি, ভুল বললাম নাকি? আচ্ছা। আর এবিবি ফান অল যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু আপনারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কোশ্চেন ড্রপ করবেন, কেননা আপনাদের কোশ্চেন গুলো যদি সিলেক্ট হয় তাহলে আহ, সেই সিলেক্টকারী ইউজারকে কিন্তু ওই পোস্ট থেকে কিন্তু 10% কিন্তু বেনিফিশিয়ারি দেওয়া হয়, ঠিক আছে? আর আপনারা সকলেই দিবেন। আর রবিবারের স্টেজ শো কিন্তু ক্রমাগত চলছে, বেশ দুর্বার গতিতে। আশা করা যায় সকলেই হচ্ছে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত থাকবেন, কেননা রবিবারের স্টেজ শোতে হচ্ছে গেস্ট হিসেবে আসলেও যেমন লাভ এবং শ্রোতা হিসেবে থাকলেও কিন্তু তেমনটাই লাভ। আচ্ছা, প্রতিনিয়ত যারা এবিবি হচ্ছে রবিবারের স্টেজ শোতে আসছেন, তারা কি যারা গেস্ট হিসেবে আসেন বা কিংবা যারা শ্রোতা হিসেবে থাকেন, তারা কি প্রতিনিয়ত হচ্ছে টিপস গুলা পাচ্ছেন, টিপস এবং গিফট গুলা, নাকি আমি দেই না, মারা খাই? আহ, মেরে খান। আর সঙ্গে কিন্তু আমাদের সুমন ভাই কিন্তু প্রতিনিয়ত কিন্তু আহ, আহ, বিশেষ করে পাওয়ার আপের কন্টেস্ট রেজাল্ট, তারপরে হচ্ছে হ্যাংআউট যে পার্টিসিপেশন গুলো থাকে, হ্যাংআউটের যে পর্বগুলো থাকে, তারপরে আরো আদার্স, আমরা কিন্তু নট অনলি শুধু আমি সুমন ভাই না, সবাই আমাদের যখন যার যে দায়িত্ব আমরা কিন্তু একদম খুব সিনসিয়ারলি কিন্তু করার চেষ্টা করি। তারপরেও হয়তো মাঝে মাঝে কিছুটা ভুল ত্রুটি থেকে যায়, যার জন্য আমরা আসলে ক্ষমা প্রার্থী। তবে আমরা শতভাগ চেষ্টা করি, কারণ যেহেতু আমরাও আপনাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ, তো আমাদেরও কিছু ভুল ত্রুটি থেকে যায়, তবে তারপরেও কিন্তু চেষ্টা করি কিন্তু আমরা একদম শতভাগ আহ, সচেতন এবং সতর্ক থেকে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু ভালোভাবে করার জন্য। এবং আমরা এটা অনুপ্রাণিত হয়েছে আমাদের প্রতিষ্ঠাতার কাছ থেকে, কারণ উনিও কিন্তু কাজের ব্যাপারে নো কম্প্রোমাইজ এবং ভীষণ সিনসিয়ার। আমার খিদে তেষ্টা আছে, আমাদেরও ঘুম পায়। একদম ঠিক বলেছেন দাদা। আচ্ছা, সাইফক্স উইক হচ্ছে এভরি মানডে টু সানডে। বিশেষ করে যারা সুপার অ্যাক্টিভ লিস্টে থাকেন তাদেরকে কিন্তু এই সপ্তাহের মধ্যেই কিন্তু এই দিনগুলোর ভিতরেই কিন্তু সাইফক্স থেকে কিন্তু সাপোর্ট দেওয়া হয়। আর রবিবারে স্টেজ শোর কথাটা বললাম, আমাদের মডারেটর ভাইয়েরা, আমাদের প্রতিনিধিরা যখনই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে তখনই একটু স্বতঃস্ফূর্ত ভাবে তাদের সঙ্গে আপনারা কথা বলার চেষ্টা করবেন, তাহলে আপনারাও গেস্ট হিসেবে আসতে পারবেন এবং আপনাদের কথাগুলোকেই কিন্তু তুলে ধরা হবে এবং আপনাদের জন্য সম্মানী থাকবে। আচ্ছা, তো ফাইনালি হচ্ছে আপনারা জানতেন যে আমাদের একটা অনগোয়িং কন্টেস্ট চলছিল, আহ, পাকোড়া বা পকোড়া, যে যেটা যেভাবে বলে, বা আমি যদি বলি বাংলায় চপ বলি, সেটা কিন্তু রেজাল্ট কিন্তু ইতিমধ্যে আমার হাতে চলে এসেছে।
সেখানে যাব। তবে তার আগে হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতার কাছ থেকে কিছু কথা শুনে নেব, যেটা আমি মনে করি যে এই সময় আপনাদের সকলের জন্য হচ্ছে জানা উচিত। আহ দাদা বেশ ফুরফুরে মেজাজেই আছে, আশা করা যায় আমরা কথাগুলো শুনবো তার কাছ থেকে এবং আহ কথাগুলোর দিকে একটু মনোযোগী হব। দাদা, এই সময়টা আপনার। দাঁড়ান, বলছি। ব্লগার্স অফ দ্য উইক হলেন মনিরা 999, টি.এ. সোনিয়া, বৃষ্টি ওয়ান। আর ফাউন্ডার চয়েস হলেন কৌশিক চক 123। আর টুইটার অফ দ্য উইক তো আপনারা সবাই দেখেছেন। টুইটার অফ দ্য উইক তাও বলে দিচ্ছি আমি একবার। টুইটার অফ দ্য উইক হলেন মাহফুজুর 888। দাদা, আর কিছু জিজ্ঞাসা আছে? হ্যাঁ, ওনারা তো সবাই সমসাময়িক আমরা এবং আমরা হ্যালো, জি দাদা, শুনতে পাচ্ছেন শুনতে দাদা? পেরেছেন? আমার কথা শুনতে পেরেছেন? জি দাদা। বলছি আর কিছু দাদা, জিজ্ঞাসা আছে কিনা তাই বলছি। জি দাদা, ওটাই বলার চেষ্টা করছি। দাদা, আমরা আমাদের জায়গা থেকে আমরা সবাই আমাদের সদস্যদেরকে হচ্ছে বেশ সতর্ক করার চেষ্টা করেছি এবং সংযত হওয়ার চেষ্টা করেছি এবং কাজের পরিবেশে ফেরার জন্য হচ্ছে মানসিকভাবে আশ্বস্ত করেছি। যদি এই ব্যাপারে দুটো কথা বলতেন দাদা, তারা কবে থেকে দাদা হচ্ছে কাজে আসবে বা হচ্ছে। ব্যাপার হলো কি, ধরুন দুই একজন ঘনিষ্ঠ লোকের সামনে কিছু কিছু জিনিস আলোচনা করা যায়, আবার সবার সামনে অনেক কিছু বলা যায় না। মানে বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে ডিসকাশন করাটা আসলে মানে সর্বসমক্ষে ডিসকাশন করাটা কেমন হয়ে যায় আর কি। এই জন্যই আপাতত বন্ধ রেখেছিলাম। আর জাতীয় নিরাপত্তা ইস্যুতে আমাদের এখানে হাই অ্যালার্ট জারি এখনো আছে। তবে কিছুটা শিথিল হয়েছে। যেমন ফার্স্ট হলো মূলত আমাদের বাংলাদেশের সাথে ভারতের সীমান্তটা সবচাইতে বড়। তা বাংলাদেশের তো চারদিকে 3 দিকে ভারত দিয়ে ঘেরা, একদিকে হলো আপনার সমুদ্র। তা এইসব যে এলাকাগুলোতে যেমন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এসব এলাকাতে হাই অ্যালার্ট জারি করা আছে। হাই অ্যালার্ট জারি করা বলতে এটা বোঝায় যে যেহেতু এখানে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, সরকার পতনটা ইস্যু না, মূলত ইস্যুটা হলো লুটপাট, ভাঙচুর, সংখ্যালঘুদের উপর অত্যাচার। আর বাংলাদেশের সংখ্যালঘু যারা, ইন্ডিয়ার সংখ্যালঘু তারা না। বাংলাদেশে সংখ্যালঘু হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা। আর ভারতের সংখ্যালঘু হলো মূলত মুসলিমরা। তা সেক্ষেত্রে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, যেটা বলে রায়ট বলা হয়, এটা হওয়ার একটা চান্স থাকে যদি গুজব রটতেই থাকে বা সত্যিকারের নিউজের সাথে গুজবও থাকে যে ওখানে হিন্দুরা মার খাচ্ছে, তাহলে এখানে কিন্তু মুসলিমরা মার খাবে। এইগুলো খুব প্রশাসন খুব কড়া চোখে দেখে। আর এগুলোর জন্যই মূলত হাই অ্যালার্ট জারি করা আছে যে এই সংক্রান্ত কোনো কথা, কোনো নিউজ, কোনো পোস্ট এগুলো সর্বসমক্ষে শেয়ার করা যাবে না। শেয়ার করলে একটা জাতীয় ইস্যু তৈরি হতে, নিরাপত্তা ইস্যু তৈরি হতে পারে। সেটা আমাদের দেশে হবে। বাংলাদেশের গৃহযুদ্ধের তো আজ আমাদের দেশে পড়তে দেওয়া যাবে না, তো সেটা তো বিপদ হয়ে যাবে আমাদের জন্য। এই কারণে আপাতত বন্ধ আছে। তা যদি আইন শৃঙ্খলার অবস্থা যদি ফিরে আসে, যে বাংলাদেশে শুনেছি 72 ঘন্টার মধ্যে কোনো পুলিশ নেই কোথাও। তো একটা দেশে 72 ঘন্টা পুলিশ নেই, 72 ঘন্টা সরকার নেই, সে দেশ তো আসলে সবাই সে দেশকে মানে এনিমি গ্রেড এ তে বিবেচনা করবে, সাথে কূটনৈতিক সম্পর্ক নেই কারোর সাথে। সেই জন্য আপাতত বন্ধ আছে। এটা দ্রুত যদি সরকার গঠন হয়, যদি আর এসব ভাঙচুর, তারপর এইগুলো সাম্প্রদায়িক সম্প্রীতির যদি আর নষ্ট না হয়, তাহলে সবকিছুই রেস্টোর হয়ে যাবে আশা করি। এটাই দাদা, ছিল। ইউজাররা তো ওয়ারিড হয়ে আছে এবং এটা যেহেতু আপনি যে ব্যাপারটা বলেছেন, এটা আসলেই অবশ্যই আপনার সিদ্ধান্তকে আমরা রেসপেক্ট জানাচ্ছি। তারপর ইউজাররা যদি একটু প্রতি 10টা নিউজের ভিতর একটা থাকে ফেক। আর নিউজ গুলো তো যথেষ্ট উস্কানিমূলক। ফেসবুক টুকে তো একটা উস্কানিমূলক নিউজ, মানে নিউজ হোক, ব্যক্তিগত শেয়ার হোক, সেক্ষেত্রে একটা মারামারি বেঁধে যেতে পারে যে কোনো সময়। এই জন্যই আপাতত
ফেসবুক গুলো পরে কড়া নজরদারি আছে, লালবাজার থানা থেকেও আমাদের আমাদের যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে সেখান থেকে বারবার রেড অ্যালার্ট জারি করা হচ্ছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে। আমাদের তো পশ্চিমবঙ্গ তো সীমান্তবর্তী এলাকা, পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বর্ডার খুব একটা দূরে না, 25 থেকে 30 কিলোমিটার দূরে মাত্র। তা একদমই কাছে। এজন্য এসব জায়গাতে একটু বেশি নজরদারি চলছে এই মুহূর্তে। বাংলাদেশের সরকার অন্তত ইন্টারিম গভর্নমেন্ট যেটা বলে, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা গঠিত হোক, তারপর আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হোক, দেন ফেলে দেবো আমি সবকিছু। থ্যাংক ইউ সো মাচ দাদা। আশা করা যায় এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু সকলেই দাদার কথাটা একদম শুনতে পেরেছেন এবং দাদা বেশ সাবলীল এবং তার জায়গা থেকে খুব ভেবেচিন্তে কথাগুলো বলেছেন। তো আশা করা যায় খুব দ্রুতই আপনারা একটা ভালো সুখবর পেতে যাচ্ছেন। সেটা হচ্ছে আমাদের কমিউনিটির জন্য সুখবর, সেটা হচ্ছে খুব দ্রুতই কাজের পরিবেশ আবারও ফিরে আসবে এবং আপনাদের হচ্ছে সকলের আবার যার যে রোল ছিল সেটা হচ্ছে আপনারা ফেরত পাবেন। তবে এত কিছুর পরেও কিন্তু একটা তবে কিন্তু আমি রেখে দিলাম। তবে ওই যে মানসিক ভাবে আসলে হচ্ছে প্রস্তুতি রাখতে হবে যে কাজের পরিবেশটা যেন ঠিকঠাক থাকে, এখানে কোনো আহ আহ মানে ওই যে বিভ্রান্তমূলক কোনো কিছু করা যাবে না। তো আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সবাই শিক্ষিত মানুষ, এই জায়গাটার প্রতি একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ দাদা আপনাকে এবং ধন্যবাদ যারা শুনছিল তাদের সবাইকে। আচ্ছা, তো কাম টু দ্য মেইন পয়েন্ট, এবার চলে যাবো আসলে অ্যানাউন্সমেন্টে। মূলত হচ্ছে আপনারা সবাই জানতেন যে আমাদের হচ্ছে গত সপ্তাহে কিন্তু কন্টেস্ট চলছিল, সেটা হচ্ছে পাকোড়ার রেসিপি, এবং এখানে সবাই বেশ ভালো করেছেন আর অনেক লোভনীয় সব রেসিপি আমরা দেখতে পেরেছি। তো যাই হোক, তারপরেও হচ্ছে রেজাল্ট অ্যানাউন্স করতেই হবে এবং আমি মনে করি যারা অংশগ্রহণ করেছিলেন কন্টেস্টে তাদের কম বেশি সবাই হচ্ছে সেই পোস্টগুলোতে সাপোর্ট পেয়েছেন কমিউনিটি থেকে, কমিউনিটি বা হচ্ছে ইয়া থেকে। আপনারা সাপোর্ট পেয়েছেন কি? আচ্ছা, ঠিক আছে। তো আমি রেজাল্টটা, নরেন ম্যাম আমি আপনার কথা বুঝিনি। তো আমি যাই হোক রেজাল্টটা হচ্ছে পাবলিশ করার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে সপ্তম স্থান অধিকারকারী যে পাবে হচ্ছে 9 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের পরিচিত সাইমা ম্যাডাম। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। সাইমা ম্যাডামের জন্য জোরে একটা করতালি। হ্যালো, শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, তালি বাজলো না কেন? উইংকেস দা, বটে কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা, যাই হোক, যেহেতু প্রযুক্তির ব্যাপার, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আমাকে পুরস্কৃত করার জন্য অনেক ধন্যবাদ। আমি অনেক অনেক খুশি হয়েছি। আর আমার মডারেটর ভাই, দাদা সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর এবার ষষ্ঠ স্থান অধিকারকারী যে পাবে 10 স্টিম, সে আমাদের সকলের পরিচিত আজিম ভাই। এইস আজিম, কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো আজিম ভাই। আসসালামাইকুম ভাইয়া, ভালো আছেন? এই তো, কেমন আছেন আজিম ভাই? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? এই তো, কেমন লাগছে প্রাইজ পেয়ে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। শ্রদ্ধা দাদা সহ আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল আমাকে এই প্রতিযোগিতায় মনোনীত করার জন্য, বিশেষ করে দাদা এবং আপনাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ আজিম ভাই, আপনি আমাদের সঙ্গেই হ্যাঁ বলুন। জি হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন ভাই। ওকে।
তো আমরা কিন্তু আজিম ভাইয়ের কথা শুনলাম। এবার পঞ্চম স্থান অধিকারকারী যে পাবে 12 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় এনে রকি 71। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রকি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আজকে মোটামুটি একটু ভালো আছি। দীর্ঘদিন তো মোটামুটি একটু অসুস্থ ছিলাম, এই আর কি। তো ভীষণ ভালো লাগতেছে আসলে। অনেক তাড়াহুড়া করে প্রতিযোগিতায় জয়েন করছিলাম। খাইতে কেমন হচ্ছিল? ভালো। বাহ, বাহ। তো এই আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক। ঠিক আছে, Thank you. থ্যাংক ইউ করতেছি সো খুব মাচ। খুব দ্রুত আবার কাজে ফিরতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। এবার চতুর্থ স্থান অধিকারকারী যে পাবে 14 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় গ্রিন 015। কংগ্রাচুলেশন। হ্যালো গ্রিন আপু, কেমন আছেন? আচ্ছা, উনি লিখেছে, দুঃখিত দাদা, আসলে জ্বর সর্দি কাশিতে এতটাই গলা ব্যথা যে ঠিকঠাক মতো কথা বলতে পারছি না, তবে এটা আমার আশার বাইরে ছিল। সত্যি ভীষণ ভালো লাগছে দাদা, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, বড় দাদাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি আপনার একটা পোস্ট দেখেছিলাম, আপনাদের ওখানে সম্ভবত হচ্ছে আহ বন্যা হয়েছিল, কোন যেন নদীর হচ্ছে পানি প্লাবিত হয়েছিল, তারপরে সম্ভবত হচ্ছে আপনি এই ভাইরাল ফিভারে ভুগছেন। যাই হোক, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। এবার তৃতীয় স্থান অধিকারী যে পাবে 20 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় রঙিন। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। রঙিন বেশ এক্সাইটেড, রঙিন বেশ এক্সাইটেড নাকি? এটা আনএক্সপেক্টেড ছিল এই দিক দিয়ে, কারণ খুব সিম্পল ভাবেই করেছিলাম, আর এটা আশা ছিল না যদিও, সেই জন্য একটু এক্সাইটেড আর কি। তো আচ্ছা, ওই যে উপরে একটা এখন পেঁয়াজ দিয়ে দিছিলা। হচ্ছে পেঁপে আর হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ হ্যাঁ, দিয়ে করা উপরে ছিল আর কি। ডেকোরেশনের সময় একটা পেঁয়াজ দিয়ে দিছিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সবাইকে অনেক অনেক মানে ধন্যবাদ দাদাদের সবাইকে। মানে মন টন একটু খারাপ ছিল, সেই হিসেবে এখন এটা দেখে একটু ভালো লাগছে। তো সবাইকে ধন্যবাদ, আর সবাই সাবধানে থাকবেন এটাই বলবো। ওকে, যাই হোক, এতটুকুই দাদা। তোমার জন্য শুভেচ্ছা রইলো রঙিন। আর তোমার ঠিক আছে দাদা। কাজকর্ম বেশ ভালো লাগে এবং তুমি আরো কাজে ভালোভাবে ফোকাস হও, এমনটাই প্রত্যাশা ব্যক্ত হ্যাঁ করছি। দাদা, ঠিক ওকে, আছে দাদা। আচ্ছা। এবার দ্বিতীয় স্থান অধিকারী যে পাবে 25 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় টি সোনিয়া ম্যাডাম। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো টি সোনিয়া আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো, কি খবর, কেমন আছেন? এমনিতে ভালোই আছি ভাইয়া, তবে কাজ করতে পারছি না, এই জন্য খুব খারাপ লাগতেছে এটা আর কি। দাদা তো বললো, শুনছেন তো, আশা করা যায় জি সবকিছু জি। ঠিকঠাক হয়ে যত যাবে এবং তাড়াতাড়ি আমাদের আমরা কাজ করতে পারবো কন্ট্রোলে ততই চলে ভালো। আসবে। এখন পরিস্থিতির কারণে তো কিছু করার নাই, আমাদের করার আছে, বলেন, এটা তো আমার আপনার হাতে নেই। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, যদি কিছু বলতেন। এমনিতে এবারের প্রতিযোগিতাটা দেখে ভীষণ ভালোই লেগেছিল, তাই জন্য জয়েন করার চেষ্টা করেছি। তো উইনার হতে পেরে খুবই ভালো লাগতেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের দাদাকেও জানাই অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ টি সোনিয়া ম্যাডাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন। এবার প্রথম স্থান অধিকারী যে পাবে 35 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয়, আচ্ছা গেস করেন তো কে হতে পারে? আমার কিন্তু হচ্ছে আজকে একটা বাছুর হয়েছে, এটা যেমন খুশির সংবাদ, তবে আরো হচ্ছে
দুঃখের সংবাদও আছে, কারণ আমার গত মাসে না মিরা, গত মাসে 2টা বাছুর মারা গেছে আমাদের গরুর। যাই হোক, এবার যে কি হবে বলা যাচ্ছে না, এটা নিয়ে ল্যাম্পিতে। জি দাদা, গত মাসে আরো 2টা বাছুর মারা গেছে, এবার আজকে একটা হইলো। আচ্ছা, গেস করেন কে হতে পারে প্রথম। জি দাদা, ডাক্তার দেখাইছিলাম, অনেকগুলো টাকা খরচা করছিলাম, কিন্তু দাদা এখন আর ওইগুলো তো মারাই গেছে, আজকে তো একটা নতুন হইলো। এবার হচ্ছে প্রথম স্থান অধিকারকারী যে পাবে 35 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় নীলাম সামন্ত। কংগ্রেচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। নীলাম সামন্ত। হ্যালো। হ্যাঁ, নার্ভাস হ্যাঁ, শোনা যাচ্ছে? না, নার্ভাস না, মানে একটু অবাকই না হয়ে গেছি আত্মবিশ্বাসী? এরকম একটা ব্যাপার। না, আত্মবিশ্বাসী নই, রান্নাটা তো করি শখে। তো প্রতিযোগিতায় কখনোই আমি কোনোদিন কিছু হই না, এটা একটা ব্যাপার। তো এই বলতে গেলে এই প্রথমবার প্রতিযোগিতায় কিছু হলাম এই প্ল্যাটফর্মে। এমনিতেও আহ অন্যান্য কোনো জায়গায় সেই ছোটবেলায় যখন গান গাইতাম তখন সবসময় ফার্স্ট প্রাইজ ধরা ছিল। তারপর থেকে আর কোনোদিন প্রতিযোগিতায় কিছু হয়নি, বহু বছর পর প্রতিযোগিতাতে কিছু হলাম। সেই জায়গা থেকে যদি দুটো কথা বলতেন কেমন লাগছে, বা হচ্ছে যদি ভীষণ কিছু ভালো বলার থাকে। লাগছে এবং বেশ বেশ এক্সাইটেড লাগছে। মনে হচ্ছে আমার এই উৎপটাং যে রেসিপি গুলো বাড়িতে এটা ওটা বেশি হয়ে যায়, সবাই ফেলে দেয়, তো আমি সেগুলো দিয়েই নতুন কিছু করে দেওয়ার চেষ্টা করি, কোনো কিছু ফেলি না। আসলে প্রবাসীর জীবন কি হয় আমি একটু বলি এখানে। আমাদের তো জলটাও কিনে খাওয়ার জীবন, মানে সবকিছুই টাকা দিয়ে করতে হয় এখানে। তো সেইখান থেকে কিছু ফেলে দেওয়াতে খুবই গায়ে লাগে। সেই রকম বাড়িতে সকালে ডাল বেশি হলে রাত্রিতে ওটা আটা দিয়ে মেখে রুটি বানিয়ে নেওয়া হয়, এরকম টাইপের আর কি। তো এগুলো আমার নিজের ইনোভেশন বলতে পারেন। তো সেই রেসিপি যখন এখানে স্থান পেল, সত্যিই খুব ভালো লাগছে। বাহ, ধন্যবাদ আপনাকে। এবং আপনি পরবর্তী সময়ে আরো আমাদের অনেক অনেক কন্টেস্ট আসবে, সেগুলো হচ্ছে অবশ্যই সেগুলোতে হচ্ছে যুক্ত হবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং কিবরিয়া ভাই, আপনাকে বলবো, হ্যাঁ, এই সমসাময়িক সময়ে হচ্ছে ল্যাম্পি ডিজিজটা খুবই স্প্রেড করেছে, বিশেষ করে গবাদি পশুর ক্ষেত্রে। এটা আসলে ট্রিটমেন্ট তো সেইভাবে নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, তবে তারপরেও মারা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, যেটা বলবো, আমার বাংলা ব্লগের যে টিম যারা ডিসাইড করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। সবাইকে যারা মনে করেছেন আমি প্রথম হওয়ার যোগ্য, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। ফাইনালি স্পেশাল প্রাইজের জন্য যিনি মনোনীত হয়েছেন, যে পাবে হচ্ছে 15 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় কৌশিক চক্রবর্তী। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, কৌশিক দা শোনা যাচ্ছে, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি এবং কাজে ফেরার চেষ্টা করছি। ভালো বলতে হ্যাঁ, মুখের কাজে ভালোটা ফিরুন বললাম। এবং হ্যাঁ, না সত্যি কাজে ফিরুন এবং আপনারা সবাই মিলে আমরা থাকলে খুব ভালো লাগে। এবারে একটা জিনিসই বলা, যে এই যে আমাকে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করেছেন মানে আমাদের অ্যাডমিন প্যানেল এবং যারা বিচারক ছিলেন, তার জন্য আমার অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। কারণ আমি যে পকোড়াটা বানিয়েছিলাম সেটা একটু ইনোভেটিভ করতে চেয়েছিলাম, যে পকোড়ার যে নর্মাল যে শেপ, তার থেকে যদি অন্যরকম কিছু শিল্প তার মধ্যে আনা যায়, সেই রকম একটা কিছু করে, এবং দুটো সম্পূর্ণ কন্ট্রাস্ট এলিমেন্ট দিয়ে, মানে একদিকে আমি ব্যবহার করেছি পনির, আরেকদিকে ব্যবহার করেছি আলু দিয়ে মাখা একটা মানে বেশ। হ্যাঁ, তো এই যে সিবাই টিবাই দিয়ে ওর গায়ের মধ্যে একটা পাখির বাসা আনা, তো এগুলো যে করেছি এবং তার জন্য যেটা স্বীকৃতি পেলাম, এটার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। এবং তার সঙ্গে আমার যারা সহবিজয়ী, যারা অনেক অভিনন্দন।
এরকম ভাবেই একসঙ্গে কাজ করে এগিয়ে যাবো, ব্যাস এটাই বলার। আর কি, সবাই ভালো থাকুন, সবাই আবার যত তাড়াতাড়ি সম্ভব দেশের পরিস্থিতি ভালো হোক বাংলাদেশের, আমরা আবার সবাই একসঙ্গে কাজ করতে চাই, এটাই বলার। ধন্যবাদ শুভ ভাই। ধন্যবাদ কৌশিক দা আপনাকে। আর এরই মাঝে আমাদের মোটামুটি এবারের হচ্ছে যে কন্টেস্টের অ্যানাউন্সমেন্ট ছিল, রেজাল্ট অ্যানাউন্সমেন্ট, তা কিন্তু শেষ হয়ে গেল এবং কংগ্রাচুলেশন সবাইকে। এবং আর বাকি যারা সবাই তো যুক্ত হয়েছেন, বলবো আশাহত হওয়ার কিছু নেই। সামনে আরো অনেক অনেক কন্টেস্ট আসবে, লেগে থাকুন। এবং আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি কন্টেস্টে যারা হচ্ছে অংশগ্রহণ করে তাদের পোস্টগুলোতে সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, তো এবার যাব আমাদের সেই কাঙ্ক্ষিত সময়, যখন হচ্ছে আসলে সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট করা হবে, ঠিক সেই জায়গাটাতে। আচ্ছা, তার আগে হচ্ছে আরিফ ভাই, আজকে কি কুইজ হবে? তার আগে কুইজটা শুনে নেই, আমি একটু পানি খাবো, তো অনেকক্ষণ ধরে কথা বলতেছিলাম। দাদাও কুইজ দেবে আজকে, দাদা অনেকগুলো কুইজ দেবে বলছে। তো আমরা হচ্ছে আরিফ ভাইয়ের কাছে যাব, আর এই ফাঁকে সবাই কুইজ খেলুন। আর হচ্ছে জিলাপি খাওয়ার পয়সা জিতে নিন। আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই, এবং সঙ্গে হচ্ছে যেহেতু রূপক ভাই অ্যাবসেন্ট। আছি আছি খুবই, আমি ও আসছি। আচ্ছা, এই আপনি মোবাইল পাইলেন? না না না, ওইটাই মানে ওইটা নিয়ে ঝামেলা ছিল সারাদিন আসলে, না, বাইরে ছিলাম। জানাইলো একটু আগে, নাকি মোবাইল কিনলেন আবার? হ্যালো, হ্যাঁ শুভ ভাই, শুনতে পাচ্ছি। বললাম মোবাইল কিনলেন নাকি হচ্ছে ওইটাই ফেরত পেলেন? না না, পাই নাই, কিনিও নাই, পুরান একটা আপাতত মানে ব্যবহার করার মতো উপযোগী ইয়ে করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক, আপনাকে অবশেষে পাইলাম, ভালো লাগলো। তো সবাই কুইজ খেলুন। আরিফ ভাই, হ্যালো, হাফিজ ভাই, আরিফ ভাই কি আছে? দাদা লিখছে আমি কেক কেটে আসছি। আরিফ ভাই তো আছে, আরিফ ভাই, হাফিজ ভাই। উনি মনে হয় ছাদে। আরিফ ভাই ছাদ থেকে নামেন। হ্যাঁ, দুঃখিত, আমি হচ্ছে যে ওই কম্পিউটার জয়েন হয়েছিলাম, তো এই জন্য কম্পিউটার আসলে মাইকটা কাজ করতেছিল না। এই আমি ছাদে, কে বলছে এটা? আমি কোনো ছাদে টাদে না ভাই, বাসায় আছি। আমার মোবাইলটা ব্যস্ত ছিল, এই জন্য মোবাইল ছাড়া মোবাইল ল্যাপটপের মাইক কাজ। হ্যাঁ হ্যাঁ, প্রথমত হচ্ছে প্রথম কুইজটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে সুমন ভাই, সুমন ভাইয়ের পক্ষ থেকে আসছে। প্রশ্ন, কে হারিয়ানার হারিকেন নামে পরিচিত? এটা এটা আবার হারিয়ানার হারিকেন, হারিয়ানা মনে হয় ইন্ডিয়ার একটা প্রদেশ না নাকি? হ্যাঁ, সময় শেষ আরিফ ভাই। হ্যাঁ, আমি সঠিক উত্তরটা দিচ্ছি একটু। সঠিক উত্তর হচ্ছে কপিল দেব। কপিল হ্যাঁ দেব হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে নাজমুল 01। জি। আচ্ছা, আমাদের দ্বিতীয় কুইজটা আসছে, একটু লক্ষ্য রাখবেন সবাই।
এটা একটা ইমেজ কুইজ, মেসেজ দিতে হবে। আল্লাহ, এটা তো এখানে এটা ছবিটা আসতেছে না, আমি ছবিটা ডাউনলোড করে দিতে হবে। একটু একটু 1 মিনিট অন্য কুইজ করে এটা স্কিপ করে। আচ্ছা, সেকেন্ড কুইজ। এটা হচ্ছে হাফিজ ভাইয়ের পক্ষ থেকে আসছে। সময় শেষ আরিফ ভাই। সঠিক উত্তর হচ্ছে 29শে ডিসেম্বর 1914। সিয়াম ভাই এটা উত্তর দিয়েছে। আচ্ছা, আমাদের তৃতীয় কোয়েশ্চেনটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে আমার পক্ষ থেকে আসছে। এ বি সি ডি অপশন গুলো লিখলেই হবে, কারণ এখানে লেখাগুলো অনেক কঠিন, এজন্য। তো দাদা তো জানবে অবশ্যই। সময় শেষ আরিফ ভাই। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে স্বরবিতা। এ বি সি ডি হবে মাস্ট। বি বি সঠিক উত্তর হচ্ছে বি। বিপ্লব 89। আচ্ছা আচ্ছা, আমাদের সর্বশেষ কুইজটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। এটা হচ্ছে আমাদের শুভ ভাইয়ের পক্ষ থেকে আসতেছে। শুভ ভাইয়ের কোয়েশ্চেনটা হলো ভিপিএন এর অর্থ কি? লেখা শুরু করে দেন আপনি। ভাত পানি নাই, হ্যাঁ। কিছুক্ষণ আগে এটা এটা ফানির মতোই ছিল আসলে। পানি যেরকম না খাইলে মানুষের জীবন বাঁচে না, মানুষের ভিপিএন না চালাইলে জীবন বাঁচত না বাংলাদেশে। হ্যাঁ, সময় শেষ আরিফ ভাই। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে ভার্চুয়াল ভার্চুয়াল প্রাইভেট প্রাইভেট। নেটওয়ার্ক। আচ্ছা, অঙ্কন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, ঠিক আছে। এটা ছিল আমাদের পক্ষ থেকে 4টা কুইজ। এরপর তানজিরাপুর কাছে যাব। তানজিরাপুর যদি কুইজ থাকে একটু জানাবেন। একটু বলে দিন। বিনাইল ফ্লুইড না, তো কঠিন কঠিন ওয়ার্ড নিলাম ভাই, দেখছে সবাই পেরেছে, পেরেছি, প্রাইজ দেন। এটা অবশ্য ঠিক। তানজিরা ম্যামের কুইজ নাই, তাহলে দাদার কাছে যেতে হবে। তার কাছে যাব। আচ্ছা, দাদা লিখছে দিমু দিমু কুইজ দিমু। হ্যাঁ, দেন দাদা। দাদা কুইজ লিখছে দাদা বলতে বলবে।
কুইজন, আলু বেগুনের সাথে কোন সবজি দিলে টেস্ট বাড়ে? মাছ হবে না তো, সবজি বলেছি, সবজি। আলু বেগুন বলছে, তার সঙ্গে কোন সবজি অ্যাড করলে? দাদা সময় শেষ। মূলো, মূলো হবে উত্তর, মূলো। মূলো, আচ্ছা আচ্ছা। দাদা পটল হয় না দাদা, পটল লিখে দিচ্ছে। মূলা ভাত, আচ্ছা মূলা ভাত আর কি নরিনা পোটা তো নেওয়া যাবে না, ওরা তো বাদ দিছে। তাহলে হাফিজ ভাই, তাহলে হাফিজ ভাই উইনার। না না, কিভাবে হাফিজ ভাইকে বাদ দিতে হবে? তো উনি তো জানে এটা, জানা হ্যাঁ, তো দেওয়া না নেওয়া না, যাবে না, জানা তো জানলেও নেওয়া হবে। যাবে না তো। না না, জানলেও হবে। জানলে তো সবাই দিতে হ্যাঁ, পারবে, জানলে তো সবাই হ্যাঁ হ্যাঁ। এবার আমি জানা জানা কুইজ দেবো, মানে আমি ইতিমধ্যে যা যা পোস্ট করেছে ধরো, সূর্য কাঁদলে শোনায় বিখ্যাত ইতিহাস আশ্রিত উপন্যাসটি কে লিখেছেন? দ্রুত লিখতে হবে, এত টাইম দেওয়া যাবে না। না, আমি তো না শুনি পারলে নাই। বুঝবো, আগে যারা যারা কমেন্ট করেছে তারা সব কপি পেস্ট করেছে গুগল থেকে। সূর্য কাঁদলে শোনায় বিখ্যাত ইতিহাস আশ্রিত উপন্যাসটি কে লিখেছেন? একটু লিখে দিলে তো মানে গুগলে সার্চও করা যাইতো, বাট যে মুখে বলেন। লিখে দেবো নাকি, তাহলে পরের থেকে লিখে দেবো। হ্যাঁ, তাহলে গুগলে সার্চ করতে সুবিধা আর কি। সময় শেষ দাদা। প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা সিরিজের সে বিখ্যাত গল্প। আচ্ছা, প্রেমেন্দ্র মিত্র না? সূর্য কাঁদলে শোনা আসলে সেই ইনকা সভ্যতা শ্যামসুন্দর, শ্যামসুন্দর, হ্যাঁ শ্যামসুন্দর। ইনকা সভ্যতা ধ্বংস করলো না, ইনকাদের রাজাকে হত্যা করলো। ওরা সোনা দিয়েছিল 40 টন না কত সোনা দিয়েছিল, তারপরেও রাজাকে মুক্ত করতে পারেনি। সে স্পেনের সেই সে একদল ডাকাতি ছিল আসলে। ওই উপন্যাসটা পড়ে দেখবেন, বিখ্যাত বলে ইতিহাস আশ্রিত, মানে ইতিহাসের যাবতীয় উপাদান নিয়েই লেখা ওটা। আচ্ছা, এবার পরেরটা আমি এখানে তাহলে মুখে বলছি না, কপি পেস্ট করে দিচ্ছি। দুই একটা মুখে বলবো, আর বাকিগুলো কপি পেস্ট করে দেবো। হ্যাঁ, সময় শেষ দাদা। উত্তর সুস সুস। সুজ, এটাও তাহলে নিগম। শ্যামসুন্দর। সুস বানানে কিন্তু চন্দ্রবিন্দু হবে কিন্তু। দাদা চন্দ্রবিন্দু তো দেয় নাই, চন্দ্রবিন্দু কেউই দেয় না দাদা। তা ঠিক আছে, তাহলে মেনে নিতে হবে, কিন্তু আসল বানানে চন্দ্রবিন্দু হবে। আচ্ছা আচ্ছা, 3টা হয়েছে দাদা, আরো দিবেন? আমি আগে এই যে কিছু পুরোনো কুইজ দিয়ে তারপরে নতুন গুলো মুখে মুখে বলবো। প্রশ্ন চলে আসছে, সবাই দেখেন।
হ্যাঁ, এটা বাংলায় আসলে এর অনুবাদ একটা আছে, সুদীপের করা একটা অনুবাদ আছে। এটা আছে টিনটিন অ্যান্ড আলপার্ট, দ্য আলপার্ট। আল্প মানে হচ্ছে অ্যালফাবেটের আল্প, অর্থাৎ এখানে থাকে যে টিনটিনের সবচেয়ে পুরনো শত্রু যে রাস্তা পুপুলস, সে আসলে এখানে একটা ভণ্ড গোসাই হিসেবে চলে আসে। এসে তার সংকেত থাকে এই অ্যালফাবেটের নানা রকম আর্ট, যেটা একটা বিখ্যাত শিল্পী দিয়ে করাতো সে। তো এই গল্পটা একটা দারুণ গল্প, টান টান উত্তেজনা। এই গল্পের শেষের দিকে আছে যে ওই অ্যালবার্টের যে বিখ্যাত যে শিল্পী যে নকল করতো বিভিন্ন রকম শিল্পকর্মের, তার সেক্রেটারির সাথে টিনটিনের একটু মানে প্রেমের সূত্রপাতের একটা ইঙ্গিত আছে, যেটা বোঝা যায় যে পরবর্তীতে তারা পরিচিত হবে, তারপরে বিয়ে টিয়ের ইঙ্গিত আছে আর কি আসলে। সেই এটা একটা বেশ মানে জটিল মানে মানে কঠিন কোশ্চেন। এটা আসলে যারা খুব ভালো পড়ে না না পড়েছে টিনটিন তারা এটা পারবে না। গ্রিন 015 উত্তর দিছে দাদা, সবচেয়ে ঠিক আগে আছে, আছি। এগুলো উত্তর দেওয়া আছে তো আমার, এগুলো সব আমার পোস্টে। ঠিক আছে, আমি পরেরটা বলছি। আচ্ছা, এবার আমি তাহলে যেগুলো মানে এগুলো তো সব আমার কুইজে উত্তর দেওয়া আছে, ওখান থেকে কপি পেস্ট করে অনেকে দিতে পারে। আমি এবার যেগুলো দেওয়া নেই সেখান থেকে বলছি। দাদাকে ছাদে গেলে পিটাবে বৌদি, দাদা ছাদে যাইতে পারবে না। লিখে দেন। হ্যাঁ, বৌদি ভালো মানুষ। না, অনেক ভালো। না, মুখে বলি তাহলে। আচ্ছা, আহ আপনারা তো সবাই জানেন যে আলো, শব্দ, এগুলোর আসলে কি জিনিস, এগুলো তো ক্লিয়ার ধারণা আছে মনে হয়। আলো একটা মজার ব্যাপার আছে, আলোর কিন্তু আসলে কি জিনিস, মানে তরঙ্গ নাকি এটা কণা, নাকি আসলে মানে সাউন্ডের মতো যে ওয়েভ, মানে মানে তরঙ্গ যেটা, এটা কিনা, নাকি নানা রকম পার্টিকলস কিনা, এটা একটা অমীমাংসিত একটা রহস্য আছে। কারণ আলো সবই, কণা তত্ত্বও আছে আলোর, তরঙ্গ তত্ত্বও আছে। আর শব্দটা শুধুমাত্র ওয়েভ বলা হয়, মানে তরঙ্গ বলা হয়। এই শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যকে কোন দিক, কোন সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, এটা বলতে হার্টস তো একক, ইউনিট। বলেছে যে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। প্রতীকটা বলতে হবে মুখে। সময় শেষ দাদা। এটা হচ্ছে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা। হ্যাঁ, ল্যামডা ল্যামডা হচ্ছে সাইনটা খুব একটু সুন্দর। আমি কিন্তু একে দেখাতে পারছি না, একটু কোথার থেকে আনতে হবে, গুগল থেকে আনিতাম। সায়েন্সের স্টুডেন্টরা কি করে, এগুলো পারে না? ল্যাম্বডা। এখানে তো আমি অনলাইনে পাচ্ছি না। ল্যামডা অনেকটা আমি মানে কিভাবে যে দেখাবো, আর ছবি একে দেখাতে হবে। আমি দিছি, দেখেন দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এই তো এটা ল্যামডা বলে। ঠিক আছে, অ্যাপ্রোচে এটা গেল। হ্যাঁ। আহ, এবার আর একটা বলি, সহজ বলি, মজার কিছু বলি, কারণ এটা আবার তো সায়েন্সের দিকে যাচ্ছে, অনেকে পারছে না। আহ, হুম, এটা এটা একদমই ক্লাস 4-5 এর একটা জ্যামিতি ধরি,
ইউক্লিডীয় জিওমেট্রি। ইউক্লিডীয় জিওমেট্রি তো যেহেতু খুব ইজি, যেহেতু সবার পারার কথা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তারপর উত্তর দেবেন। ভূমি একই। ভূমি একই বলতে ভূমির যে দৈর্ঘ্য লেংথ সেটা একই। একই ভূমির উপর আহ, ভালো করে মনে মনে ভালো করে খেয়াল করে তারপর উত্তর দেবেন। একই ভূমির উপর দুটি প্যারালাল মানে সমান্তরাল রেখার ভিতর অঙ্কিত কয়েক লক্ষ বা কয়েক হাজার যেসব ত্রিভুজ আঁকা যায়, সেসব ত্রিভুজের যে ক্ষেত্রফল যেটা, সেটা কি পরস্পর সমান হবে না অসমান হবে, এটা বলতে প্রমাণ করতে পারবেন? এটাই হচ্ছে কুইজ। কি করে এক কথায় প্রমাণ করতে করা যাবে, পারবেন? উচ্চতার জন্য না, তো একটা লাইন ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি সব এর মানে ফর্মুলাটা বললেই তো উত্তর চলে এলো। ত্রিভুজের ক্ষেত্রফল কি বলুন দেখি, কে পারবেন? হাফ, আমি একটু বলে দিলাম, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, তা ভূমি আমরা জানি, উচ্চতা যেহেতু মানে দুটো প্যারালাল স্ট্রেট লাইন, তাহলে তার উচ্চতা সেম হবে সব অলওয়েজ। যদি লম্ব আঁকলে তার উচ্চতা শীর্ষবিন্দু থেকে ভূমি অব্দি যদি লম্ব আঁকা হয়, লম্বটা তো সেম হচ্ছে। তা ভূমি সমান, উচ্চতাও সমান, আর তো বাকিগুলো তো ধ্রুবক, হাফ তো ধ্রুবক। হাফ ইন্টু ভূমি, ভূমি মানে নিচে যে যার পরে ত্রিভুজটা দাঁড়িয়ে আছে, আর উচ্চতা যেটা তার লম্ব আকৃতির, দুটোই সমান, তাহলে সব ত্রিভুজের ক্ষেত্রফল সেম। তো কোটিখানেক ত্রিভুজ আঁকলেও সেম হবে। তাহলে এটা তো আহ, ইয়ে লিখছে যে যে লিখেছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সেই না, সঠিক। উচ্চতা দাদা শ্যামসুন্দর লিখতে গিয়ে ভুল করছে, উচ্চার লিখছে আর কি। ও তো সময়ের ভিতরে কেউ দিতে পারে হবে। না, সময়ের পরে হচ্ছে রঙিন দিয়েছে হাফ ইন্টু ভূমি টু উচ্চতা। তাহলে রঙিনটা নিতে হবে। উচ্চার আসলে মানে একটু কাছাকাছি গেলে ওটা বোঝাই যাচ্ছে যে দ্রুত লিখতে গিয়ে টাইপ মিস্টেক হ্যাঁ, হয়েছে আসলে। তাহলে কি রঙিন একটা নিবো দাদা? না, ঠিক আছে, রঙিন এটা নিন। এটা একটা মজার জিনিস ছিল, এটা মানে একদম ইজি ছিল, একটা লাইনে উত্তর। এইবার আর একটা কুইজ বলবো, এটাও জিওমেট্রিক, কিন্তু এইবার জিওমেট্রিটা উচ্চতর, হায়ার জিওমেট্রিক, মানে এটা নন ইউক্লিডীয় জিওমেট্রি। বলতে হবে যে দুটো সমান্তরাল সরলরেখা কখন পরস্পরকে ছেদ করবে। অবাস্তব জিনিস কিন্তু এটা। দুটো সমান্তরাল সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না ইউক্লিডীয় জিওমেট্রিতে, সম্ভব না কোনোদিন। কিন্তু জ্যামিতি বলছে না, সম্ভব। কিভাবে সেটা সম্ভব? এর জন্য আমাদের মাত্রা জানতে হবে। কে কে খেয়েছে? মাত্রা জানতে হবে। মাত্রাটা কি? আমরা ত্রিমাত্রিক জগতে বাস করি। অবশ্যই হ্যাঁ। আর হ্যাঁ, আসলে একাধিক মাত্রা থাকতে পারে, ডাইমেনশন যেটা বলে। ডাইমেনশন কিন্তু যে সবসময় ত্রিমাত্রিক, আমাদের জগৎটা ত্রিমাত্রিক। ইউক্লিডীয় জিওমেট্রির যে মাত্রা সেটা হচ্ছে দ্বিমাত্রিক, অর্থাৎ টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনালে দুটো সমান্তরাল সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না, 3D তেও করবে না। কিন্তু যদি 4 বা 5 মাত্রার হয়, তখন কি হবে? হ্যাঁ, তখন ছেদ করলেও করতে পারে, তবে ছেদ করার সম্ভাবনা আছে। তাই এখানে এটার উত্তর হবে যে দুটো সমান্তরাল সরলরেখা পরস্পরকে ছেদ করবে, উত্তর হবে হ্যাঁ, ছেদ করতে পারে। সেটা 2 or 3 ডাইমেনশনালে না, সেটা উচ্চতর ডাইমেনশনালে সেটা ছেদ করতে পারে। এটা বেশ সঠিক উত্তর। এটা তো দাদা তো এবার তাহলে কেউ ওইভাবে দিতে পারে না। একজন কৌশিক হয়ে দিচ্ছে হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, টি থিটা দিচ্ছে ইনফিনিটিতে, আর শ্যাম সুন্দর দিচ্ছে এক্স ইকুয়াল 0 হলে, আর স্বগত দিচ্ছে যখন দুটো তল আলাদা হবে। তাহলে তল আলাদা মানে যদি মাত্রা বুঝিয়ে থাকে তাহলে ঠিক আছে। দুটো জিনিসটা মাত্রাটা ঠিক আছে। 2D 3D তে কখনোই সেট করবে না, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু মাত্রা যখন বাড়িয়ে তোলা যাবে তখন এটা সেট করবে। স্বগত দিদিটা নিম্নটার কাছাকাছি আছে। হম, এবার একটু আমি ইসের গুলো করি। সহজ কিছু করেন দাদা, আমরা তো অঙ্কে কাঁচা, অঙ্ক বিজ্ঞান এগুলো পারি না। তাহলে ইয়ে বলি, সাহিত্যবাদ, সাহিত্য। সাহিত্যবাদ বাদ, ওটা বাদ, হুম, ওটা তো কিছুই পারি না।
সাহিত্য খুব একটা কঠিন কিছু না, সহজ সহজ। তো রাজনীতিতে লরিটা যেহেতু বলেছে সাহিত্য বলে ঘুমিয়ে যেতে হবে, সাহিত্য আরো কঠিন। রাজনীতির থেকে ধরবো নাকি একটা। জি দাদা, এটা তো করেন আজকে একজনের রাজনীতি। সাথে কথা হচ্ছিল, আহ, সেখানে আমি একটা নাম বলেছিলাম, সে মানে এটা রেকগনাইজ করতে পারিনি, দেখি আপনারা পারেন কিনা। মাতাহারি কে? হু ইজ মাতাহারি? এটা দেখি জানে অনেকে, মেয়ে গোয়েন্দা কিন্তু, শুধু গুপ্তচর না। মাতাহারি হলো পৃথিবীর 1 নম্বর গুপ্তচর। মানে তার জন্য জার্মানির 50,000, ব্রিটেনের 30,000 সৈন্যের মৃত্যু হয়, এবং ছিল ডাবল এজেন্ট। ডাবল এজেন্ট বলতে কিরকম বোঝায়? ধরে নিলাম সে একই সাথে জার্মানির হয়েও গুপ্তচর, একই সাথে ইংল্যান্ডের হয়ে গুপ্তচর, কিন্তু আসলে ছিল জাপানের গুপ্তচর। মানে মেয়েটা জাপানেরই গুপ্তচর, কিন্তু এক এক দেশে যে তাদের গুপ্তচর সেজে সেজে তাদের সর্বনাশ করেছে। ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয় শেষে। নর্তকী নরিয়া ছিল দিয়েছে। এবং অসামান্য রূপসী মেয়ে ছিল। রূপ দিয়ে ভুলিয়ে ফেলতো। বড় বড় মানে এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর ঘটনা। তো বড় বড় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেও জার্মানি ছিল তো নাটের গুরু। তো এই মানে জার্মান অফিসারদের রূপের মোহে ভুলিয়ে দেবে। হ্যাঁ, ছবি আছে, দাঁড়ান, ছবি তো সার্চ দিলে পেয়ে যাবো। মাতাহারি খুব সুন্দরী ছিল, এটা পড়েছি। মাতাহারি রঙিন ছবি নেই, তবে কিছু রিস্টোর রঙিন ছবি আছে। এই ছবি আবার এখানে দেয়া কঠিন, যেটা রঙিন ছবি আছে। এটা দিয়ে আবার ডিলিট করে দেবো কিন্তু। এটা তো একাশি। না, এই তো না, বোঝেন, একটা মেয়ে যার কারণে 80,000 সৈন্যের মৃত্যু হয়, টোটাল 80,000। কতটা ভয়ানক আমি ছিল একটা বুঝতে দিছি, পারছেন? দেখেন আমি সুন্দর একটা দিছি এক পাশ থেকে। আমারটা মুছে দিলাম, হ্যাঁ, এটা এখানে ঠিক দেওয়ার মতো আছে, না। এটা একাশি। হুম। আর একটা দিচ্ছি আমি আজকে একটু, যেহেতু আমাদের বিনোদন দাদা উনি উনি লাস্টে ধরা পড়লো কেমনে যখন গুলি করলো ওকে লাস্টে? ধরা পড়ে যায়। অত সৈন্যের মৃত্যুর কারণ, কারণ এর পিছনেও গোয়েন্দা লেগে গেছিল লাস্টে, অনেক কিছুতে সন্দেহ হয়। ব্রিটিশ হাই 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 কমান্ডের আর ইসেরও, যে দুই শত্রু দেশেরই প্রতি একই সাথে হচ্ছে কি করে, তাদের দেখা যায় গোয়েন্দা তাদের কমান। তারপরে দেখা যায় সে আসলে জাপানের গোয়েন্দা ছিল। যাই হোক, এবার আহ, গুলি করে মারে, সেনাবাহিনীর বিচার হয় তো 3 মিনিটের না 4 মিনিটের বিচার হয়েছিল আমার। 3 মিনিটের 4 মিনিটের সেনাবাহিনী, আমি সেদিন বললাম না, সেনাবাহিনীর যে কোর্ট মার্শাল হয়, ওটা খুবই সংক্ষিপ্ত বিচার হয়। একজন কর্নেল বা জেনারেল থেকে বিচারপতি কাঠগড়ায় তোলে, বলে তোমার বিরুদ্ধে অভিযোগ এই, তোমার কিছু বলার আছে, বলে তার ঠোঁট নড়ার আগেই রায় হয়ে যায়, তাহলে তোমাকে গুলি করে হত্যা বা তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড। সামরিক আইন বেশ মজার আইন, ধরো আর মারো, কোনো দারুণ ন্যায় বিচার। রূপক ভাই, তাহলে এটার বিজয়ী কে হয়েছেন? নুসুর আপু। ও আচ্ছা, কেমনে পারলো? এ তো আল্লাহ। না, এরা আচ্ছা তো মেয়ের, দুজনই, প্রথম দুইজন তো একদম সাথে সাথে উত্তর দিয়েছে, কয়েক সেকেন্ড, কয়েক ভালো মিলি ভালো। সেকেন্ডের ডিফারেন্স। জানে আর কি, নাম শুনেছে। উম, আর একটা বলি, ইতিহাসের দিকে তার থেকে বলি একটা, ইতিহাস থেকে মজার মজার, এগুলো তো কোনো কঠিন মানে ইয়ে না কিছু না।
ইতিহাস থেকে কি বলা যায়? সুরাবর্দী মানে বাংলাদেশে যাকে বলে সোহরাওয়ার্দী, তার বাড়ি কোথায় বলতে হবে? হোসেন শহীদ সুরাবর্দী। কলকাতা বলতে হবে না, স্পেসিফিক বলতে হবে কোথায় বাড়ি। বাবা রে, হ্যাঁ, সময় শেষ দাদা। এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে। হ্যাঁ, দাদা সময় শেষ। সময় তো শেষ, আমার তো আমার নিজেরই মনে নেই, আমার আগে দেখতে হবে উত্তর কি। হোসেন নামটাই তো আমি লিখতে পারছি না, কি নাম? হোসেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। শহীদ তো মানে নেই নামের আগে, আছে? না, আমাদের এখানে তো বলে আর কি। বর্ধমান কি যেন আমি পড়েছিলাম আমি, কিন্তু আমার বর্ধমান মেদিনীপুরে না? বা মেদিনীপুর এরকম কোথায় হবে, দেখে নিচ্ছি আমি। এ ছিল মুখ্যমন্ত্রী, ছিল আমাদের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিল। কোথায় গেল কোথায় গেল? বর্ণ বর্ণ খুঁজে পাচ্ছি না। আপনারা একটু গুগলে সার্চ করুন তো, কোথায় দেখি, উইকিপিডিয়া পশ্চিমবঙ্গের মেদিনীপুরে মেবি। আছে, লেখা আছে। দাঁড়ান দেখি। আমি ভুলে গেছি, আমি কুইজ ধরেছি কিন্তু আমি ভুলে গেছি। মানে এটা আমার মনে ছিল হয়তো এক সময়, কিন্তু এখন ভুলে গেছি। হোসেন শহীদ সোহরাওয়ার্দী না? হ্যাঁ ওইখানেই হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পশ্চিমবঙ্গের মেদিনীপুর। মেদিনীপুর, আচ্ছা তাহলে ঠিক আছে, মেদিনীপুর হবে। ঠিক আছে, এটা হবে। সাহিত্য থেকে একটা মেদিনীপুর ধরি। প্রথম দিয়েছে হচ্ছে, আচ্ছা, সুমন 09 মেদিনীপুর লিখেছে দাদা। হবে হবে। হবে, আচ্ছা ঠিক আছে। এই বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান হয়েছেন ইউনূস, তার শ্বশুর বাড়ি কোথায়? ফার্স্ট বিয়ের প্রথম ম্যারেজের। ইন্ডিয়া তো ঠিক আছে, কোথায় ইন্ডিয়া? সময় শেষ দাদা। পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, বর্ধমান বললে হবে দাদা? হ্যাঁ, বর্ধমানে তো পশ্চিমবঙ্গে, মানে আচ্ছা ঠিক আছে। শুধু ইন্ডিয়া বললে তো, ইন্ডিয়া তো একটা বড় দেশ, ইন্ডিয়ার হ্যাঁ, কোথায়? তাহলে স্বাগতা দিদি বর্ধমান বলছে। ঠিক আছে। আর আর একটা দুটো দেবো, একটু ভেবে। 10টা হচ্ছে দাদা টোটাল। ওটা আছে, 10টা। আরো দুটো তিনটে দেওয়া যাবে, আর 4টে 5টে দেওয়া যাবে। ঠিক ঠিক আছে। আছে। কি কোন একটা ক্যাটাগরি বলুন তো, মনে পড়ছে না কিছু, কোন ব্যাপারে কি নিয়ে করলে ভালো হয়, এটা আপনারা যদি ব্লকচেন সবাই একটু ব্লকচেন বলেন। ব্লকচেন হ্যাঁ, দাদা, ব্লকচেন বা কম্পিউটার রিলেটেড একটা করে। কম্পিউটার রিলেটেড। আচ্ছা, কম্পিউটার রিলেটেড সহজ ধরতে হবে, কারণ কম্পিউটার সায়েন্স না পড়লে তো পারবে না অনেকেই। কম্পিউটারে
কম্পিউটারে একটা গেম ছিল, গেম নিয়ে ধরি। কম্পিউটারে একটা গেম খুব জনপ্রিয় ছিল, সেই গেমটার সংক্ষিপ্ত নাম ছিল ভিকপ। এখন বলতে ভিকপ সমান আসলে কি, ভিকপ দিয়ে গেমটার পুরো নামটা কি, ভিকপ সমান কি। ব্যাপক জনপ্রিয় ছিল এবং এই গেমটা প্রচুর খেলেছি আমরা ছোটবেলায়। ঠাস ঠাস করে মারতাম, ওরে মা, বন্দুকের গুলি ফুরিয়ে যেত, আবার রিলোড করতাম, আর আবার গুলি করতাম। একটা পুলিশ 300-400 মানে খুনি ধরে গুলি করে ফেলতো। এটা তো খেলছি দাদা ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো সে ভিকপ, ভার্চুয়াল মানে সে কি ওই এটা ভার্চুয়াল। রিলোড রিলোড বারবার হচ্ছে হ্যাঁ সময় হ্যাঁ, নিত। দাদা ভার্চুয়াল কপ 2 খেলেছি আমরা, ভার্চুয়াল কপ 2। হ্যাঁ, ওটা ভার্চুয়াল কপ। এটা ওটা শ্যাম আমি সুন্দর। অবাস্তব। হুম, ভার্চুয়াল কপ। হ্যাঁ, ভার্চুয়াল কপ। ডান হাতের বাহুমূলে গুলি করলে সেটা ছিল জাস্টিস শট, মানে সঠিক, ওটা সবচেয়ে বেশি পয়েন্ট ছিল। গুলি আমার করে তখন মেরে দাদা ফেললে পয়েন্ট ছিল। ওই একটা গোল্টু লাগানো মাউস ছিল নিচে, ওই যে গোল্টু লাগানো মাউস, বল মাউস বলে ওটা, ওইটাই তো আমরা ছোটবেলায় ইউজ করেছি। মাউসও খুলে গেছিল দাদা, ওটা পাশে বল খুলে মাউসে আসছে। ওই যে একটা লোহার বল থাকতো ভিতরে, জি ওটা দাদা। গড়িয়ে 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 গড়িয়ে, এখনকার মতো মাউস না এগুলো। প্রজেক্ট আইজিআই তো অনেক পরে গেম, প্রজেক্ট আইজিআই খেলেছি আমি। গেমের এক সময় ওই পোকা ছিল। আচ্ছা, সাহিত্য নিয়ে বলি তাহলে একটা। সাহিত্য, পুতুল নাচের ইতিকথা কাল লেখা, বিখ্যাত উপন্যাস এটা। সময় শেষ দাদা। ওই তো মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, শ্যাম সুন্দর তো 5টা হয়ে গেল। আর একটা দড়ি, আর একটা খেলা টেলা থেকে, বা কম্পিউটারে কি বলা যায়। আচ্ছা, কম্পিউটারের থেকে একটা দড়ি, সিপিইউ মানে কি জানেন? দ্রুত লিখতে হবে, সিপিইউ মানে কি? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মুখে বলেছেন, কে বলেছেন? আমি বলছি। ও ভাই দাদা। ঠিক দাদা আছে, সঠিক না, উত্তর। আমাকে নেন দাদা, একটাও পারিনি এখন পর্যন্ত। আমি একটা হবে না মজার, হবে না। আমি আজকে একটা মজার তথ্য শেয়ার করি, বলবা? না, শুভ ভাইকে দেওয়া যাবে না এটা, আমি কত কষ্ট করে টাইপ করছি। হবে না, হবে না। একটা মজার কথা বলি, জি দাদা। কম্পিউটার আর জি দাদা। হিউম্যান ব্রেন দুটো কিন্তু একই রকম ভাবে কাজ করে। এটা যদি বিশ্বাস না করেন একটা উদাহরণ দিই। কম্পিউটারের কিন্তু দুটো পার্টস থাকে, একটা পার্টস মাল্টিমিডিয়া সহ গ্রাফিক্স সহ যাবতীয় সব কাজ করে, আর একটা পার্টস শুধুমাত্র অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য, অর্থাৎ গাণিতিক ক্যালকুলেশনের জন্য আর একটা পার্টস থাকে। এই দুটো পার্টস একই সাথে কাজ করতে পারে। মানুষের ব্রেন দেখবেন, আপনি গান চালিয়ে দিয়ে অঙ্ক করতে পারবেন, কিন্তু গান চালিয়ে দিয়ে পড়া মুখস্থ করতে পারবেন না। কারণ মানুষের ব্রেনের একটা পার্ট যেটা ক্যালকুলেশন করে, সেটার সাথে গানের বা অন্যরকম কোনো কিছুর কানেকশন থাকে না। অর্থাৎ সেটা এমন ভাবে কাজ করে, সেটা স্বাধীনভাবে কাজ করে। কিন্তু দুটো গান আপনি একসাথে শুনতে পারবেন না, দুটো ক্রিয়েটিভ জিনিস আপনি একসাথে করতে পারবেন না। কিন্তু ক্রিয়েটিভ কোনো কিছু, ছবি আঁকা, আপনি সেই সাথে কিন্তু আহ, আপনি ব্রেনের কিন্তু ম্যাথমেটিক্যাল কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন। এটা সম্ভব হয়, এবং কম্পিউটার ঠিক এরকম করে। কম্পিউটারের অ্যারিথমেটিক্যাল ইউনিটটা স্বাধীনভাবে কাজ করে, সেটা তার সাথে সাথে যখন অন্যান্য কাজ করা হয় তার সাথে কখনো দুটোর কলিশন হয় না, দুটো একই সাথে কাজ করে। এটা এটা হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং শুভ ভাই বলেছেন এটাই সঠিক উত্তর। আর লাস্ট আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মানে আমি আচ্ছা, টাইপিং স্পিডে পেরে উঠবো না আপনাদের সঙ্গে। আমিও তো পারি না, আমি টাইপ করতে করতে আমারও হয় না।
কেমিস্ট্রি কেমিস্ট্রি কেমিস্ট্রিতে আমি খুব কাঁচা ছিলাম, তো কেমিস্ট্রি তেমন পারি না আমি। সবচাইতে দামি জৈব যৌগের উদাহরণ দিন একটা, সবচাইতে দামি জৈব যৌগ বোঝেন তো? যারা মানে সায়েন্স নিয়ে পড়েছেন তারা জৈব অর্গানিক কেমিস্ট্রি বলে, অর্গানিক কেমিস্ট্রির যৌগ যেটা সবচাইতে দামি। জৈব যৌগটা হলো যেখানে কার্বন শিকল থাকে, কার্বন কার্বন ছাড়া জৈব যৌগ গঠিত হয় না। জৈব অর্থাৎ প্রাণী বা প্রাণীজ বা উদ্ভিজ্জ কোনো কিছু থাকবেই, সেখান থেকে যে যৌগটা পাওয়া যায় সেটা জৈব যৌগ বলা হয়, অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। হ্যাঁ, দাদা এটা একটু সময় শেষ। মাথা খাটালে পারা যায় যে আসলে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি, হীরা বা ডায়মন্ড। আর ডায়মন্ড তো আসলে একটা কার্বনের একটা মাত্র অন টাইপ অফ একটা মানে স্টেট, কার্বনের একটা স্টেট, কিন্তু অন্য মানে রূপভেদ যেটা বলা হয় যে অন্য স্টেটের কার্বনকেই আরো বেশি তাপমাত্রা বা চাপ প্রয়োগ করলে সেটা ক্রমশ তার ভিতরকার মেকানিজম মানে ইয়েটা শৃঙ্খলটা এই কার্বন শৃঙ্খলটা চেঞ্জ হয়ে তখন সেটা হীরক বা ডায়মন্ডে রূপান্তরিত হয়। গ্রাফাইট থেকে প্রথমে গ্রাফাইট হয়, গ্রাফাইট থেকে ডায়মন্ড। সঠিক উত্তর হবে হীরা, ডায়মন্ড। হ্যাঁ, শ্যামসুন্দর দিয়েছে দাদা। ওরে বাবারে, আজকে 1 2 3 4 5 6 6টা উত্তর দিয়েছে শ্যামসুন্দর। তাই তাই তো মনে হচ্ছে হীরা জৈব যৌগ। আমি বললাম তো আগের টাইমে কিন্তু কেমিস্ট্রিতে কাঁচা। ঠিক আছে। ঠিক আছে। ট্রাই নাইট্রোগ্লিসারিন, এটা তো বিস্ফোরক মনে হয় নাকি? নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক। নাইট্রোগ্লিসারিন দিয়েই তো ডাইনামাইট বানায় প্রথম আলফ্রেড নোবেল, সেখান থেকে তো। থ্যাংক ইউ সো মাচ দাদা, দীর্ঘ সময় আমাদেরকে বাড়তি এন্টারটেইন করার জন্য। আশা করা যায় সবার মনের যে ভিতরের যে একটা যে অস্বস্তিকর অবস্থা ছিল সেই জায়গা থেকে সবাই একটু হলেও বিনোদিত হয়েছে, এবং আবারও কাজে ফেরার কিন্তু হচ্ছে সবার আহ, স্বচ্ছতা বা মনোভাব সেটা কিন্তু আবারও পুরো দমে কিন্তু এনার্জিক হয়েছে। সো আই থিঙ্ক আমি মনে করি এই স্বচ্ছতা এবং মানসিকতা নিয়েই আমরা আবারও এগিয়ে যাব দুর্বার গতিতে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। সো কাম টু দ্য মেইন পয়েন্ট, এবার যাব হচ্ছে। আমি আমি একটু বলি একটা ইয়ে, যে হ্যাঁ, আচ্ছা অবশ্যই। ওই দাদা কুইজের মানে পুরস্কারের সাথে তো আমি দিই, চিপ ট্রান্সফার করি, যেহেতু আমাদের বট অনেকদিন ধরে কাজ করে না। তো এটা আমি সাধারণত ইনস্ট্যান্ট করে দিই। তো আজকে রাতে যদি নাও পারি, আমি কালকে সকালে সবাই সবার সিপ পেয়ে যাবেন। ঠিক আছে, কেউ কোনো টেনশন করবেন না, কালকে সকালের ভিতর সবাই খাবারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে শুভ। থ্যাংক ইউ সো মাচ। না, এই কথা একটু আগেই বলছিলাম রূপক ভাই, যে আমরা আসলে কখনোই কোনো কাজ পেন্ডিং রাখি না, সেটা আজ হোক কাল হোকের মধ্যে দিয়ে দিই আমার আমাদের যত। মোবাইলটা একটু সমস্যা হতো না, মোবাইলের জন্য একটু সমস্যা হয়ে গেছে। ইয়েস ইয়েস ইয়েস। সো কাম টু দ্য মেইন পয়েন্ট, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কিন্তু দীর্ঘ সময় থেকে কিন্তু আমরা আবারও বেশ ভালো সময় কাটালাম, এবং এই উদ্দীপনা নিয়েই কিন্তু আমরা আরো সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তো বন্ধুরা, এখন সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্স করার চেষ্টা করব, আর যার হোল ক্রেডিট আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন হচ্ছে উইঙ্কলেস দা, আমি সেটা বলার চেষ্টা করছি। আচ্ছা, আমার এখানে একটু লোড নিচ্ছে, সমস্যা নেই। আমি বলার চেষ্টা করছি। আচ্ছা, টায়ার 1-এ আছেন
শামসুন নাহার, টিএ সোনিয়া, পারুল 19, ফাতিমা 001, মনিরা 999, মাহফুজুল নীলা। আচ্ছা। দাদা আপনার মাইক্রোফোনটা ওপেন আছে। হ্যাঁ দাঁড়ান, আমি তো লাস্ট কুইজ নাকি ভুল হয়েছে, এই জন্য আরেকটা কুইজ দিচ্ছি আমি। জি তো দাদা, লিখতে যে আমার লিখতে ইচ্ছে করছে না, মুখে মুখে বলছি। জি দাদা, তাহলে ওটা কন্টিনিউ করুন। আর একটা বলতে হবে, ওটা নাকি ভুল। আম, রসায়ন্ত এবং আচ্ছা, সহজ একটা বলি, ডিউটেরিয়াম অক্সাইড কি জিনিস? এটা একদম সহজ। হোয়াট ইজ ডিউটেরিয়াম অক্সাইড? সময় শেষ দাদা। এটা তো গল্প টল্প আছে, নানা রকম গল্প, ঘনাদার গল্পেই আছে, অনেকগুলো গল্পে আছে। ডিউটেরিয়াম অক্সাইড হচ্ছে ভারী জল। হ্যাঁ, এটা পরমাণু বোমা তৈরিতে এখন ইউজ হয় খুব, এটা দরকার হয়। ঠিক আছে, তাহলে শ্যাম আগের উইনারই আছে, শ্যাম সুন্দরী আছে। ঠিক আছে। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা। তো যে কথাটা বলছিলাম, টায়ার 1-এ আছেন আমাদের সকলের প্রিয় শামসুন নাহার, টিএ সোনিয়া, পারুল 19, ফাতিমা 001, মনিরা 999, মাহফুজুল নীলা, শিমুল আক্তার, এনারকি 71, বৃষ্টি 1, মোহাইন আহমেদ, জান্নাতুল 01, শাপলা দত্ত, সুমন 09, তানহা 001, তানিয়া 69, বিজয় 1, এজিএস আজিম, সাইমা আক্তার, লিমন 88। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 1-এ। টায়ার 2-তে আছেন সেলিনা সাথী 1, মোহাম্মদ 786, অঙ্কন, পলাশ 123, রঙিন, মাকসুদা কাউসার, জামাল 7, ইশরাত মিম, বিডিও ম্যান, জনি প্রিন্স, তহিদা, রায়ান 111, হীরামণি এবং স্বপন 700। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2-তে। টায়ার 3-তে আছেন ওয়াহিদা সুমা, কিবরিয়া 001, আশিক 333, গ্রিন 015, আয়ন 001, সৈকত 890, মারিয়া 47, তুহিন 002, মোস্তাফিজুর 001, তিথি রানী, রিয়াদ X2। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 3-তে। সো এটাই ছিল মোটামুটি আমাদের হচ্ছে দ্বিতীয় সেগমেন্টের যে পর্বগুলো থাকে সেগুলো। আশা করা যায় হচ্ছে দীর্ঘ সময় থেকে আছেন এবং বেশ ভালো সময় কাটাচ্ছেন। তো ফাইনালি চলে যাব আমরা কিন্তু একদম এন্টারটেইনমেন্ট পর্বে। আর আজকে এন্টারটেইনমেন্ট পর্বের হচ্ছে নামের তালিকাটাও বড্ড সংক্ষিপ্ত। আশা করা যায় এর পরবর্তী থেকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে অবশ্যই ওইটা কিন্তু মাথা থেকে ভুলে গেলে চলবে না যে কাজের মানসিকতার জন্য স্বচ্ছ মানসিকতা কিন্তু আমাদের সবাইকে রাখতে হবে।